আপনারা তো জানেন কিডনি কোথায় থাকে, ঠিক আছে? এটা অ্যানাটমিক্যাল কিডনির কাজ কি এটা বলেন আগে। এক্সক্রিশন। হ্যাঁ, এক্সক্রিশন মানে কি? ধরেন এই যে আপনি প্রতিদিন যে খাবার খাচ্ছি আমরা, আচ্ছা ফাইন, ভেরি গুড। এই যে প্রতিদিন আমরা খাবার খাচ্ছি, তাই না? কেজি কেজি খাবার খাচ্ছি, পানি মিলে সবকিছু খাচ্ছি, এগুলো আলটিমেটলি কোথায় যাচ্ছে? ইউরিন দিয়ে বের হচ্ছে। সব ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে রে বাবা? না স্যার। তাহলে তাহলে কি দেবে, কিভাবে বেরোচ্ছে? হ্যাঁ, হয়ে আলটিমেটলি যে আপনি ধরেন প্রতিদিন কম খাবার খাচ্ছেন না, এটা আলটিমেটলি আপনার শরীরের ভিতরে না, তাহলে কি হচ্ছে? কিছু শরীরে কাজে লাগতেছে, বাকিগুলো কি হচ্ছে? আর যেগুলো মেটাবলিক ওয়েস্ট রয়ে যাচ্ছে সেগুলো ইউরিনে সাথে। হ্যাঁ, আর বাকি আপনি ধরেন 5 কেজি খেলেন, 5 কেজি কি ইউরিনতে যাচ্ছে? না না, ঘামের মাধ্যমে, ফ্লুইডের মাধ্যমে যাচ্ছে স্যার, দেন আরো অনেক ওয়েস্ট স্যার রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে যাচ্ছে। আচ্ছা, সবই তো বুঝলাম, আসল সমস্যাটা বুঝাই শুনেন। আপনারা বাজার করে আনবেন, রান্নাঘরে রান্না করবেন, তাই না? করার পরে যেগুলো অতিরিক্ত থাকবে সেগুলো কি করবেন? প্রথমে তো ফেলে দিবেন। তারপরে রান্না হওয়ার পরে যেগুলো আপনার খাওয়া দাওয়া করে যেটা থাকবে প্রয়োজনটা রেখে দিবেন, অপ্রয়োজনটা ফেলে দিবেন। দুইবার ফেলতেছেন। একটা যখন জিআই ট্র্যাক্ট আপনি ডাইজেস্ট করতেছেন, অ্যাবজর্ব করতেছেন, ওই সময় আপনার ফিসিসের মাধ্যমে যেটা অপ্রয়োজনীয় সেটা বের করে দিলেন। তাহলে এটা একটা এক্সক্রিটিভ অর্গান। আমাদের এক্সক্রিটিভ অর্গান শুধু কিডনির এক্সক্রিটিভ অর্গান, কিন্তু আমরা জিআই ট্র্যাক্ট কিন্তু এক্সক্রিটিভ অর্গান, এটা আপনার মাঝে ভুলে যান, ঠিক আছে? আপনার অ্যাবজর্পশন পরে যেটা আপনার অলরেডি ব্লাডের শরীরে ঢুকে গেল, এইটা যদি বের করতে চান, বিফোর অ্যাবজর্পশন, আফটার অ্যাবজর্পশন, হ্যাঁ, আপনার তখন মূল আমাদের এক্সক্রিটিভ অর্গান হলো কিডনি, ঠিক আছে? কিডনির প্রথম কাজ হচ্ছে এক্সক্রিশন। এক্সক্রিটিভ অর্গান কাদের এক্সক্রিট করবে? সে কাদের নাইট্রোজেনাস সাবস্টেন্স, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট এন্ড এক্স্যাক্টলি এক্সাক্ট কথা হচ্ছে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট, যেটা শরীরে প্রয়োজন নাই, অতিরিক্ত হয়ে গেছে, সেটা আমাদের কিডনি আসলে এক্সক্রিট করবে, ঠিক আছে? কেউ নাইট্রোজেনাস বলেন, ওয়েল গুড, সেটাও ঠিক আছে। আবার কেউ বলতেছে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট। মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট সবকিছু আপনাকে কি করে নেয়, মানে কভার করে ফেলে, সবকিছু করতে থাকে। হ্যাঁ, তাহলে আমাদের কিডনির কাজ হচ্ছে আমাদের এই যে মেটাবলিজমের পরে বডির প্রয়োজনীয় যেগুলো, সেগুলো তো বডিতে থাকবে, যেগুলো অপ্রয়োজনীয়, ঠিক আছে? হ্যাঁ, আমরা যে খাবারগুলো খাই টেবিলে, সবকে খাই, কিছু উচ্ছিষ্ট থাকে না, সেগুলো তো ফেলতে হবে। সেই উচ্ছিষ্টগুলো ফেলার জন্য অপ্রয়োজনীয় সেগুলোর জন্য আমাদের কিডনি। কিডনি কি অনলি মেটাবলিক মানে অর্গান, নাকি আর কোনো ফাংশন আছে? না স্যার, স্যার রেগুলেশন করে অনেক কিছু স্যার, আর্টেরিয়াল প্রেসার, ইলেক্ট্রোলাইট ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স, ইলেক্ট্রোলাইট ব্যালেন্স। এই যে এক্স্যাক্টলি এই যে এক্সক্রিটিভ ফাংশন মেইনটেইন করার জন্য তৈরি করা হলো, এই এক্সক্রিটিভ ফাংশনের সাথে ওর কিছু ভেরি 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 ইম্পর্টেন্ট কিছু কাজ আছে। তার ভিতরে একটা আপনার বললেন কি, একজন বললেন অ্যাসিড বেস ব্যালেন্স, আর কি ব্যালেন্স আছে তো বলেন তো? আপনাকে অলরেডি পড়ে আসেন, ইলেক্ট্রোলাইট ব্যালেন্স, ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইট। ওয়াটার আপনার পড়ছেন না? ওয়াটার হোমিওস্ট্যাসিস, বডি ফ্লুইড হোমিওস্ট্যাসিস পড়ছেন না? সোডিয়াম হোমিওস্ট্যাসিস পড়ছেন না? কিডনি রোল আছে ইয়েস স্যার, ইন্টারকালেটেড সেলস কিডনিতে কাজ করে, অ্যালডোস্টেরন, ভেরি গুড। আবার ওয়াটার রেগুলেশনে কি করছেন? একটা হরমোন কাজ করে, কোথায় কাজ করে? অ্যালডোস্টেরন কাজ করে, এডিএস কাজ করে, কিডনিতে, ইসিটি এন্ড কালেক্টিভ টিউবুলে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে আপনার বোঝা গেল যে এটা রেগুলেশনে কাজ করছে। কি রেগুলেশন? একটা বললেন আপনার ইলেকট্রোলাইট, যেমন ইম্পর্টেন্ট সোডিয়াম রেগুলেশন বললেন, আরেকটা বল ওয়াটার রেগুলেশন, আরেকটা বলছেন অ্যাসিড ফেজ রেগুলেশন। এখন আমাদের পড়া হয়নি, আমরা সামনে পড়বো। তাহলে এই যে তিনটা ইম্পর্টেন্ট রেগুলেশন, ঠিক আছে? একটা হচ্ছে ওয়াটার বা বডি ফ্লুইড রেগুলেশন, একটা হলো আপনার ইলেকট্রোলাইট, ঠিক আছে, বা সল্ট যেটা বল রেগুলেশন, আর একটা হচ্ছে আপনার অ্যাসিড বেস রেগুলেশন। তাহলে একটা হলো অল নাইট্রোজেনাস প্রোডাক্ট বের করে দিবে, এই রেগুলেশন গুলো করবে। আর কি কোনো ফাংশন আছে কিডনির আপনাদের জানা মতে? স্যার মেটাবলিজম ফাংশনও আছে কিছু, যেমন গ্লুকোনিওজেনেসিস and then absorption, metabolism and excretion of hormones and erythrocyte secretion আছে, যেমন সে রেনিন সিক্রেট করতেছে। ভেরি গুড। এখানে একজন একটা শব্দ বলছেন, এক্সক্রিশন আর সিক্রেশনের পার্থক্য বুঝতে হবে বাবা। এক্সক্রিশন আর সিক্রেশনের পার্থক্যটা বুঝতে হবে, ঠিক আছে? আপনার ফিজিওলজিতে নিশ্চয়ই পড়ছেন, কিডনি যে কাজগুলো করে, মানে এক্সক্রিটরি অর্গান হিসেবে তিনটা কাজ করে। আলটিমেটলি সে এক্সক্রিশন করে ইউরিন, এক্সক্রিশন অফ ইউরিন,
কিন্তু এক্সক্রিশন অফ ইউরিন হওয়ার জন্য তার তিনটা কাজ করতে হয়। সেটি কি? একটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, ফিল্ট্রেশন, ভেরি গুড। তারপরে ফিল্ট্রেশনের পরে রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন। আর যদি জিআই ট্র্যাক্ট বলতাম তাহলে আমরা কি বলতাম? জিআই ট্র্যাক্টে আমরা কিন্তু কি বলবো? অ্যাবজর্পশন, নট রিঅ্যাবজর্পশন। এক্স্যাক্টলি, এইটা আমরা ভাইবা আপনাদের জিজ্ঞেস করি, বুঝছেন? আপনাদের খেয়াল রাখবেন, কিডনিতে যখন হবে রিঅ্যাবজর্পশন, আর জিআই ট্র্যাক্টে যখন তখন হবে অ্যাবজর্পশন। কারণ কি? আপনি তো একবার অ্যাবজর্ব করে ব্লাডে নিছেন, এটা তো একবার অ্যাবজর্ব হয়ে আপনার ব্লাডে আছে। এটা যখন কিডনিতে বেড়ে যাচ্ছিল, আবার আপনি অ্যাবজর্ব করতেছেন, সেকেন্ড টাইম আপনি অ্যাবজর্ব করতেছেন, এই জন্য রি মানে হচ্ছে পুনরায়। এই জন্য কিডনির ক্ষেত্রে যত এরকম ভিতরে নিবেন সবগুলো হবে রিঅ্যাবজর্পশন। ঠিক আছে? আর একজনটা বললেন সুন্দর কথা, সিক্রেট করে। কি কি সিক্রেট করে? ওই যে হরমোন সিক্রেট কথা বললেন, ভেরি গুড। হ্যাঁ, হরমোন সিক্রেট করতে পারে, কিন্তু আসলে আমরা হরমোনের চেয়ে আমরা ইম্পর্টেন্ট যে ইলেকট্রোলাইট গুলা ব্যালেন্স, এগুলা কিছু হাইড্রোজেন, ঠিক আছে, পটাশিয়াম, এগুলো কিছু জিনিস, ঠিক আছে, এগুলা সিক্রেট করে। আলটিমেটলি ফিল্ট্রেশন হলো প্রয়োজনীয় যেগুলো আমার দরকার সেগুলো বডিতে রিঅ্যাবজর্ব হয়ে গেল, যেগুলো প্রয়োজন নাই সেগুলো আবার বেড়ে যাবে। কিন্তু কিছু কিছু আবার অপ্রয়োজনীয় জিনিসও বা আবার কিছু আবার, প্রথমে তো ফিল্ট্রেশন হলো, সেকেন্ড আবার কিছু টিউবুলে আসে, শেষের দিকে আসে, সেটা সিক্রেশন। তাহলে ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন মিলে আলটিমেটলি যে ইউরিনটা বের হবে এইটাকে বলবো আমরা এক্সক্রিশন। ঠিক আছে? আমরা কেউ যেন কেউ না বলে গ্লুকোজ এক্সক্রিশন, পটাশিয়াম এক্সক্রিশন, সোডিয়াম এক্সক্রিশন, এই সবগুলো আমরা ইউজ করব। এদের ক্ষেত্রে হাই ওয়েভ ফিল্ট্রেশন অথবা রিঅ্যাবজর্পশন অথবা সিক্রেশন, কিন্তু কখনো বলবো না এক্সক্রিশন। ওভারঅল যে ইউরিনটা তৈরি হচ্ছে সেটা আমাদের এক্সক্রিশন, কিন্তু প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, প্রত্যেকটা কম্পাউন্ড আইদার ফিল্ট্রেশন or reabsorption or secretion. হাইড্রোজেন আয়ন ডিসটাল হলে অনেকে বলে ফেলেন সিক্রেশন, তখন আমরা তাকে আটকে দিই। ঠিক আছে? বলবো এটা সিক্রেশন বলবো। অনেকে বলে হাইড্রোজেন ডিস্ট্রিবিউট হয় এক্সক্রিশন, এক্সক্রিশন শব্দটা বলা যাবে না, হাইড্রোজেন আয়ন। ইউরিন বলবেন এক্সক্রিশন, ফাইন, কিন্তু হাইড্রোজেন আয়ন যখন বলবেন তখন আপনি বলবেন সিক্রেশন। ঠিক আছে? অথবা রিঅ্যাবজর্পশন অথবা ফিল্ট্রেশন। তাহলে আমাদের এক্সক্রিশন মানে হচ্ছে টোটাল ইউরিন, সিক্রেশন। এক্স্যাক্টলি ইউরিন। আর এক্সক্রিশনের জন্য তিনটা কম্পোনেন্ট লাগবে: ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন। ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি মসজিদে একটু জোরে শব্দ শোনা যাচ্ছে। এখন আপনারা সুন্দর করে কিডনি ফাংশন গুলো বলে ফেললেন, একটা সিক্রেট অর্গান, একটা বললেন রেগুলেশন বললেন, আর হরমোনের কথা একজন বলছেন। হ্যাঁ, কিডনি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হরমোন। ওয়াটার ব্যালেন্স, সোডিয়াম হোমোস্ট্যাসিস, ওয়াটার ব্যালেন্সের রোল হচ্ছে এডিএস। আর যখন ইলেকট্রোলাইট সোডিয়াম বলবেন তখন বলবেন সবসময় রেনিনের কথা, অ্যালডোস্টেরন, রেনিন অ্যালডোস্টেরন সিস্টেম। ঠিক আছে? এক্স্যাক্টলি, রেনিন কথা আসে স্যার, রেনিন কিডনি থেকে। আরো দুই তিনটে স্যার প্রোস্টাগ্ল্যান্ডিন আসে, আরো দুটো ইম্পর্টেন্ট হরমোন জেন স্যার, ওর বলেন সেটা। সুপ্রারেনাল মেডুলা থেকে, সুপ্রারেনাল মেডুলা, অ্যাডেনাল মেডুলা থেকে আসে নরএপিনেফ্রিন, নেফ্রিন। বাবা সুপ্রারেনাল কর্টেক্স থেকে আসতেছে অ্যালডোস্টেরন, এরিথ্রোপয়েটিন স্যার। শুনেন, এরিথ্রোপয়েটিন। আমরা কিন্তু কিডনিতে আছি, আমরা সুপ্রারেনাল গ্ল্যান্ডে যাইনি। সুপ্রারেনাল গ্ল্যান্ড আলাদা, কিডনি আলাদা। শুধু কিডনির জন্য হ্যাঁ সুন্দর একটা ছেলে বলছি, এরিথ্রোপয়েটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হরমোন। এটার কাজ দেন ভিটামিন ডি সিনথেসিস। এই তো ভিটামিন ডি সিনথেসিস। কি হয় ভিটামিন ডি? কি হয় বাবা? অ্যাক্টিভেশন হয় ভিটামিন অ্যাক্টিভেশন। কি কোন ফর্ম হয়? অন আলফা 1 হাইড্রোলাইজ 25 ডাইহাইড্রক্সি। ভেরি গুড। মানে যেটা লিভারে ছিল 25, ভেরি গুড ভেরি গুড, যেটা 25 হয়েছিল লিভারে, এটা কিডনিতে অন আলফা পজিশনে হাইড্রোক্সিলেশন হয়ে এটা অ্যাক্টিভ হলো, তাই না? 125 ডাই হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। এটা ইনঅ্যাক্টিভ ফর্মের নাম কি বাবা বলো তো দেখি? এটা ইনঅ্যাক্টিভ ফর্মের নাম কি? কেউ জানে কিনা? 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। আরে বাবা, 24 25 ওই অন জায়গাটা যে 24 এর জায়গায় আবার হাইড্রোক্সিলেশন অনটা হবে না, অন থাকবে না, 24 25। এটা আমরা ভাই যারা ভালো করে তাদের জিজ্ঞেস করি। ঠিক আছে? প্রক্সিমাল টিবিয়াল সেলগুলোতে পাওয়া যায় এটা। এক্স্যাক্টলি। তাহলে আমাদের তোমরা মোটামুটি সব ফাংশনগুলো বলেই ফেলছো। রেগুলেশন তো তোমরা বলেই ফেলছো, ব্লাড প্রেশারটা আছে যা ফাইন, এক্সক্রিশন বলছো তোমরা, সিক্রেশন বলছো, ইরাইথ্রোপয়েটিন বলছো,
ভিটামিন ডি বলছো, রেনিনের কথা বলছো, পোস্ট ভেরি গুড। হ্যাঁ, এখন হচ্ছে যে কিডনি ফাংশনাল ফিজিওলজির পার্ট, আমি এদিকে যাব না। আমরা এখন কিছু কিছু জিনিস আমাদের তোমাদের আসবে। আসলে আমাদের পুরো বডিতে যে ব্লাড ফ্লো হয়, তাই না, প্রতি মিনিটে কত কার্ডিয়াক আউটপুট কতটুকু আমাদের? 5 liter 5 to average. 6 5 liter. 5 5 লিটার, to ঠিক আছে, 6. এক্স্যাক্টলি। দেখো এখানে কতগুলো কথা বলেছে, কিডনিকে বলা হচ্ছে হাই ব্লাড ফ্লো, ঠিক আছে, কত 1200 ml পার মিনিট, মানে অ্যারাউন্ড 20 to 25% যে ব্লাড ফ্লো হচ্ছে প্রতি মিনিটে, তার 20% থেকে 25% তোমার যাচ্ছে কিডনিতে। এবং কিডনিতে দুইটা ক্যাপিলারি বেড থাকে, এটা একটা পিকুলারিটিস, ঠিক আছে। একটা থাকে কোথায়, গ্লোমেরুলাসে, আরেকটা থাকে কোথায় জানো? Peritubular capillary. Peritubular. ভেরি ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন তোমাদের কিছু টার্ম গুলো আমরা আসবো, তোমাদের যেগুলো আছে, রেনাল ব্লাড ফ্লো আর প্লাজমা ফ্লো। এটা খুব ইজি, তোমরা ইজি ভাবে চিন্তা করো। ব্লাড কি আর প্লাজমা কি? ব্লাড তো ব্লাডই, ব্লাডের সব কি ব্লাড? ব্লাডের ভিতরে কি থাকে? ব্লাড থেকে সেলগুলো Plasma সরাই থাকে আর প্লাজমা cell এন্ড থাকে। সেলস। প্লাজমা থেকে আর সেলুলার কম্পোনেন্ট থাকে, ঠিক আছে। তাহলে পুরোটা তো ব্লাড না, টোটাল যে ব্লাডটা যাবে সেটা তো টোটাল ব্লাড ফ্লো, আর ওইটা যদি ফ্র্যাকশন করে ফুল প্লাজমা, ঠিক আছে, সেটা হতো প্লাজমা ফ্লো। আমরা জানি প্লাজমা থাকে 45 55 50 50 to 55, আর সেলুলার কম্পোনেন্ট 40 to 45, তাই না? তো সেই হিসেবে যদি তোমার 1200 ml পার মিনিটে যদি যায়, ঠিক আছে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমাদের, এই তোমরা কি দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। আমি একটু বড় করে দিই, ঠিক আছে, এখন এখন ভালো দেখাচ্ছে। জি স্যার। টোটাল অ্যামাউন্ট অফ ব্লাড পাসিং থ্রু দ্য বোথ কিডনিস পার মিনিট, সেটা হচ্ছে আমাদের 1200 ml পার মিনিট। অথবা যদি আমরা কিডনির ওজনটা হিসাব করি, সেটা হচ্ছে পার কেজি, যদি কিডনি হিসাব করি সেটা আসবে 4 ml পার মিনিট পার মিনিট। আমরা সাধারণত উপরেটাই আসে, নিচেটা দরকার নেই। আর প্লাজমা ফ্লোটা এখন কি হবে তোমরা ক্যালকুলেশন করো, ঠিক আছে। যদি 55% of একদম 1200. যদি প্লাজমা ব্লাডের 55% হয়, তাহলে হয়তো 1200 55% কত 650 বা 600 এর অ্যারাউন্ড এরকম হবে। এর ভিতরে কোনো কনফিউশন নেই তো। তাহলে কিডনিতে যে পরিমাণ No, ব্লাড sir. যাচ্ছে এবং প্লাজমা দুটো একই, শুধু একটা হোল ব্লাড আর অনলি প্লাজমা। এখন বলা রেনাল ফ্র্যাকশন অফ কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে, ওটা আমরা আগে বলে ফেলছি যে টোটাল যদি 5 লিটার হয়, ঠিক আছে, তার 1200 ml কত পার্সেন্ট হবে, এটা হচ্ছে টোটাল রেনাল ফ্র্যাকশন অফ কার্ডিয়াক আউটপুট। মানে টার্মের তো অভাব নেই, তোমাদের সে কনসেপশনটা থাকলে হবে। কার্ডিয়াক আউটপুট জানি 5 লিটার, তার 1200 কত হবে, 20% হবে অ্যারাউন্ড, ঠিক আছে। 5 12 কত, 60, 60। কম হয়ে যাবে, ওই জায়গায় একটু কাছাকাছি হলে হবে, ঠিক আছে। আচ্ছা, ফিজিওলজি আমরা যাব না, একটা শুধু জানো, ফিজিওলজির 3টা প্রসেস, ফিল্ট্রেশন, আমরা আগে বলছি, রিঅ্যাবজর্পশন, সিক্রেশন, এটা মিলে হলো আলটিমেটলি আমাদের এক্সক্রিশন। ওভারঅল 3টা মিলে এক্সক্রিশন, ঠিক আছে। ইউরিন যখন বলবো এক্সক্রিশন, কিন্তু কোন একটা কম্পোনেন্ট বললে কখনো আমরা বলে এক্সক্রিশন বলবো না। সেটা ফিল্ট্রেশনে থাকতে পারে, রিঅ্যাবজর্পশন থাকতে পারে, সিক্রেশনে থাকতে পারে। এগুলা ফিজিওলজির পার্ট, এখন যাব না, এটা তোমাদের বলা হয়েছে। এখন কিছু টার্ম, এটা কি তোমার আসছে এখন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, Yes, sir. এটা কি আছে? জি স্যার, ফিজিওতে ফিল্ট্রেশনটাকে তোমরা বুঝো কিনা আগে বলো, পড়ছো তো অবশ্যই। আপনি আরেকবার একটু স্যার রিভিউ করেন। ফিল্ট্রেশনটা কি, এই যে ব্লাডটা আসলো, ঠিক আছে, কিডনিতে আসার পরে তোমার যাবে কোথায়, গ্লোমেরুলাসে যাবে। গ্লোমেরুলাস একটা ফিল্টার, জাস্ট ফিল্টার। ওইখান থেকে ব্লাড যাওয়ার পরে আমাদের ইম্পর্টেন্ট কি বডির জন্য, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, তারপর ইলেকট্রোলাইট, যেগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলা কি করবে, কিডনি থেকে রেখে দেবে। আর যেগুলো কম ইম্পর্টেন্ট সবগুলোকে বের করে দিবে, তার সাথে ওয়াটারের সাথে, ঠিক আছে। দেখা গেছে প্রতিদিন, মানে প্রতি মিনিটে যদি আমরা আসি, এরকম ওই যে প্লাজমা থাকে, আমরা বললাম কত, 650 বললাম ml। মিলিলিটার। এই যে 650 ml প্লাজমা যখন এই গ্লোমেরুলাস, সমস্ত গ্লোমেরুলাসে যাবে, এর থেকে 125 মতো, অ্যারাউন্ড 125 মতো তোমার টিউবুলে ঢুকে পড়বে 20%। প্রতি মিনিটে, আর বাকিটা তোমার আবার ব্লাডে ব্যাক করবে, ঠিক আছে। মানে ছাঁকনিতে এভাবে ছাকার সময়, ঠিক আছে, ওই যে ফ্লো করবে ছাঁকনিতে, এই পরিমাণ তোমার চলে আসবে প্লাজমা, কতটুকু পরিমাণ চলে আসবে, 125 ml প্লাজমা চলে আসবে, ঠিক আছে। এই প্লাজমার ভিতরে কি আছে, বিভিন্ন আছে তোমার সাধারণত ইম্পর্টেন্ট যেগুলো ভাইটাল আমাদের জন্য খুব দরকার, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্যাটি অ্যাসিড, এগুলো কিন্তু ফিল্টার হয় না। এগুলো কিডনি যেহেতু আমাদের ইম্পর্টেন্ট, সেকে রেখে দেয়, ওদেরকে ব্লাডে ব্যাক করে দেয়, ঠিক আছে। যেগুলো লেস ইম্পর্টেন্ট, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন,
আবার কিছু কিছু আবার চলে আসে ইলেকট্রোলাইট, মানে সোডিয়াম পটাশিয়াম খুব ছোট, তো এরা কিন্তু ফিল্টার প্রথমে চলে আসবে। ঠিক আছে, মানে আসলে ফিল্টারটা সেটা মানে লিকুইড ওয়াটার স্টেজ যেটা বলবো সেটা হচ্ছে ফিল্টার। ঠিক আছে, তাহলে 650 ml থেকে 125 যে বেড়ে আসলো এই যে গ্লোমেরুলাস দিয়ে আসে, গ্লোমেরুলাসের পরে কই যাবে? টিবিউলে। টিবিউলের পার্ট তো তোমরা জানো, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। ঠিক আছে, তারপরে কি? Loop of Henle. Loop of Henle. হ্যাঁ, তারপর দুইটা এন্ড আছে, descending lobe, ascending, thin ascending, 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 তারপর হচ্ছে ঠিক আছে। early distal tube, late distal tube, and Very good. collecting tubule, ভেরি গুড, ভেরি গুড। collecting duct, and তোমরা তো জানো, medulla. তাহলে প্রথমে আসে গ্লোমেরুলাসের ফিল্টার টিউব বমান ক্যাপসুলে, প্রথমে চলে আসবে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে। ঠিক আছে, এখানে কতটুকু আসবে? ওই 180 চলে আসলো। 180 আছে লিটার প্রতিদিন, আর প্রতি মিনিট যদি বলি আমরা 120 বা 125 125 ml কে যদি তুমি 60 মানে একদিনে কত মিনিট হয়? 24 ইন্টু 60 মিনিট। ঠিক আছে, এইটাকে যদি 24 গুণ 60 গুণ 120 বা 125 করলে 180 লিটার হয়। ঠিক আছে, যদি তুমি মিনিট হিসাবে বলো 120 বা 125 মিলিলিটার পার মিনিট। ঠিক আছে, আর যদি বলো পার ডে বলবো পুরা দিনে কতটুকু হয়, তাহলে মিনিটকে তুমি আগে ঘন্টা করো, ঘন্টাকে আবার দিন করো, 60 দিয়ে গুণ করো, আবার 24 দিয়ে গুণ করো, দেখবা যে ওই 125 ml এখন দেবে 180 লিটার। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যে বলছে যে রেনাল ব্লাড ফ্লো যে পরিমাণ হবে তার 55% হবে কি রেনাল প্লাজমা ফ্লো। এই জন্য বলছে রেনাল ব্লাড ফ্লো ডিটারমাইন্স রেনাল প্লাজমা ফ্লো। ঠিক আছে, আবার রেনাল প্লাজমা ডিটারমাইন্স জিএফআর, কারণ আমরা জানি যে জিএফআরটা কি? প্লাজমার একটা অংশ যেটা ফিল্টার হয়েছে। এটুকু তো ক্লিয়ার? ঠিক আছে, নরমাল জিএফআর কত? অ্যাডাল্ট মেলে একটু বেশি থাকে, মেলে একটু কম থাকে, নানা কিছু এরকম পাবা তোমরা, অসুবিধা নেই। এখন যদি তুমি ক্যালকুলেশন করো, জাস্ট এটা সহজ করে, এগুলা তোমাদের এখন দরকার নেই, মেজারিং এটা তোমরা পরে করবা, এটা ফিজিওলজির পার্ট, আমি এদিকে যাব না। ট্রান্সপোর্ট তোমাকে ট্রান্সপোর্ট করানো হয়েছে তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ এগুলা? জি স্যার, ফিজিওলজিতে ফার্স্ট কার্ডে ছিল। ভেরি গুড। First item. অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে, আর প্যাসিভ পার্থক্য কি? একটা আছে ডিফিউশন, Sir, active transport হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অলওয়েজ directly uses ATP. against the concentrated gradient। বাবা একটা মিনিট আমাকে সময় দাও, একটা ফোন আসতে ধরে দিই, একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্স অলওয়েজ কনসেন্ট্রেটেড গ্রেডিয়েন্ট। সেটা মানে কি? আমরা সেলের ভিতরে কি বেশি থাকে, পটাশিয়াম বেশি না সোডিয়াম বেশি? Potassium. পটাশিয়াম। এখন পটাশিয়াম যদি সেলের ভিতরে ঢুকাইতে হয়, ঠিক আছে, ও তো বেশি, ওখানে তো বেশি, আমরা মানুষ সবসময় বেশিতে কমের দিকে যেতে চাই, তাই তো? তাহলে এটা হলো ও যেখানে বেশি আছে সেই দিকে যদি তুমি জোর করে দিতে চাও, সেটা হলো এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। Gradient. তাহলে পটাশিয়াম যদি ভিতরে ঢুকাইতে চাও তাহলে তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট লাগবে, মানে এনার্জি লাগবে। ঠিক আছে, আর পটাশিয়াম যদি সেলের থেকে বাইরে করে দিতে চাও যেখানে কম আছে, ওটা তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। বোঝা গেছে? ঠিক তেমনি সোডিয়াম সেলের ভিতরে কি থাকে? কম থাকে। কম থাকে স্যার, কম। ঠিক আছে, আর বাইরে থাকে কি? বেশি থাকে। ঠিক আছে, এরকম সোডিয়াম যদি বাইরে কখনো তোমার বের করে দিতে হয়, ঠিক আছে, ঠিক আছে, মানে বাইরে তো বাইরে সোডিয়াম বেশি থাকে, ঠিক আছে, এখন সেলের ভিতরে কম থাকে। ইউজুয়ালি সেলের ভিতরে তোমার কি যাওয়ার কথা? সোডিয়াম যাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু ওদের তোমার জানো কিছু চ্যানেলের কারণে পারে না। সেটা যদি যেতে পারতো নরমালি হতো। আবার বাইরে থাকে সোডিয়াম বেশি, যদি সেলের ভিতরে সোডিয়াম বাইরে দাও তখন তোমার কি লাগবে? এনার্জি লাগবে। এনার্জি লাগবে। এইটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন হয় এইখানে একটা সেল তোমরা দেখতে পাচ্ছ, মজার জিনিস, এইখানে ধরো তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টে সেলের ভিতরে কি জানি আমরা, সোডিয়াম কম থাকে। এখন অ্যাক্টিভ ট্রান্সপোর্টে সেলের ভিতরে সোডিয়াম তুমি বের করে নিয়ে আসলা, ঠিক আছে, তাহলে এমনি কম, আরো কম হয়ে গেল। তখন কি দেখবে বাইরে যেখানে জিআইটি একটা যে মনে করে হজমের পর লুমেন অনেক সোডিয়াম আছে, সে সোডিয়াম তখন ভিতরে চলে আসবে, এটা নর্মাল ডিফিউশনে। কিন্তু ওরা পারে না, কিছু চ্যানেল থাকে, চ্যানেলের জন্য বাধা দেয়, কিন্তু আসলে আইডিয়াল এর আসার কথা। তো এরকম হয় কি, যখন এরকম একটা নেগেটিভ, এমনি সোডিয়াম ভিতরে কম, তুমি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে সোডিয়াম আরো বের করে দিলা, আরো নেগেটিভ হলো। এই নেগেটিভিটির জন্য যদি সোডিয়াম বাইরের থেকে ভিতরে আসে, এখানে যদি কোনো
ক্যারিয়ার থাকে, ঠিক আছে, সেটাকে বলবো আমরা ফ্যাসিলিটি ডিফিউশন। ফ্যাসিলিটি ডিফিউশন। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। মানে এইখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য একটা নেগেটিভিটি হচ্ছে সেলের ভিতর সোডিয়ামের, সেইটাকে মেনটেন করার জন্য একটা ফ্যাসিলিটি ডিফিউশনের মাধ্যমে সোডিয়াম ঢুকবে, ঠিক আছে, এইটা হলো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এরকম শব্দ তোমরা মাঝে মাঝে কিছু পাবা, ঠিক আছে। এটা বলে রাখলাম যে যখন অ্যাসিডিফিকেশন করবো তখন এই শব্দগুলো মাঝে মাঝে আসবে, না আসলে অসুবিধা নেই, এগুলো আমরা এখন যাব না। প্লাজমা লোড, তোমাদের আরেকটা শব্দ আছে প্লাজমা লোড, ঠিক আছে। প্লাজমা লোডটা কি? আচ্ছা, তোমরা প্লাজমা ফ্লো তো বুঝছো, তাই না? ব্লাড ফ্লো বুঝছো, প্লাজমা ফ্লো বুঝছো। প্লাজমা ফ্লো অ্যাজ এ হোল সব প্লাজমা। এখন এই প্লাজমার ভিতরে বিভিন্ন সাবস্টেন্স আছে না, সোডিয়াম আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, পটাশিয়াম আছে, গ্লুকোজ আছে, ইউরিয়া আছে, কি নাই ব্লাডে সবাই তো আছে। এখন তুমি একটা পার্টিকুলার সাবস্টেন্সের কনসেন্ট্রেশন যদি ধরো, ঠিক আছে, সেটা কতটুকু, সেটা হচ্ছে প্লাজমা। বুঝা গেছে? তাহলে 1 মিনিটে যদি হিসাব করি, আমরা বলি গ্লুকোজ কনসেন্ট্রেশন, আমরা সব এখন এসআই ইউনিটে মিলিমোল বা মোল বলি, ঠিক আছে, কিন্তু আগে আমরা সব মিলিগ্রাম যেগুলো করতাম কনভেনশনাল মেথড, তার মধ্যে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার, তার মানে 100 মিলিগ্রাম পার ডেসি মানে কত, 100। তো 100 ml আছে 100 মিলিগ্রাম, তাহলে 1 ml কত আছে, 1 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম 1 ml আছে। এখন তোমার রেনাল প্লাজমা ফ্লো কত ছিল, ওই যে আমরা দেখছিলাম 650 ml, তাহলে 650 1 মিনিটে রেনাল প্লাজমা ফ্লো কত, 650 ml, তাহলে 650 ml এ তোমার গ্লুকোজ কতটুকু থাকবে, 650 মিলিগ্রাম। তাহলে 1 মিনিটে কতটুকু গ্লুকোজ যাবে, 650 মিলিগ্রাম। এইটা হচ্ছে প্লাজমা লোড, ঠিক আছে। প্লাজমা ফ্লো হচ্ছে টোটাল অ্যামাউন্ট, আর এর ভিতরে প্রত্যেক গ্লুকোজের জন্য এরকম, ঠিক সোডিয়ামের জন্য একটা আসবে এরকম, অ্যামাইনো অ্যাসিডের জন্য একটা আসবে, পটাশিয়াম, যার যে কনসেন্ট্রেশন, ঠিক আছে, যার যে কনসেন্ট্রেশন পাবা ওইটাকে তুমি প্লাজমা 650 এর সাথে, মানে একে কত হবে 650, এইভাবে করে ফেলতে পারবা। তাহলে এখন বোঝা গেছে প্লাজমা লোডটা কি। প্লাজমা যে ফ্লো ওভারঅল, ওর ভিতর ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, এটা প্লাজমা লোড অলওয়েজ প্রত্যেকটা একক কম্পোনেন্ট ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের সাথে এটা রিলেটেড, ঠিক আছে। সেটা সোডিয়াম হইতে পারে, গ্লুকোজ হতে পারে, অ্যামাইনো অ্যাসিড হতে পারে, তুমি যার মনে করো সেটার জন্য এরকম, প্রত্যেকটার জন্য আমরা পাবা এরকম, ঠিক আছে, প্লাজমা লোড কত। তারপর সে টিউবুলার লোড, ঠিক আছে। এই প্লাজমাটা আসলো কিডনিতে, আসলো, এসে কোথায় যাবে, গ্লোমেরুলাসে যাবে, ঠিক আছে। গ্লোমেরুলাস থেকে সে কি করবে, ওমেন্স ক্যাপসুলের ভিতরে ঢুকবে, যে সে ফিল্টার হবে, ঠিক আছে, ফিল্টারে সে টিউবুলে চলে আসবে, ঠিক আছে। তার মানে ফিল্টার হওয়ার পরে সে এক সময় সে প্রথম ছিল কোথায়, সে প্রথমে ছিল গ্লুকোজ। হ্যাঁ, যদি আমরা একজাক্ট গ্লুকোজের চিন্তা করি, তাহলে গ্লুকোজের, ঠিক আছে, প্লাজমা লোড কত ছিল, 650 মিলিগ্রাম পার মিনিট, ঠিক আছে। আচ্ছা, এই যে প্লাজমা লোড ছিল 650, বা প্লাজমা যে আমাদের লোড তো বলবো না, আমরা প্লাজমা ফ্লো যেটা ছিল 650, যার ভিতরে গ্লুকোজের লোড ছিল হচ্ছে 650 মিলিগ্রাম। এই প্লাজমা ফ্লো থেকে আমাদের কি হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন তৈরি হয় না, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যেটা আমরা বলি 125, ঠিক আছে। মানে 650 থেকে আমরা দেখছিলাম ফিল্টার হয় প্রতি মিনিটে 125 ml, সেটা আমাদের, ঠিক আছে। এটা কি বোঝা গেছে? জি স্যার। 650 আমাদের রেনাল প্লাজমা ফ্লো, তার থেকে ফিল্টার মানে ফিল্ট্রেশন হবে কত, 125 ml, ঠিক আছে। তাহলে 650 ছিল 650 মিলিগ্রাম, ফিল্টার হলো কত, 125 ml, তাহলে এখানে গ্লুকোজ কতটুকু থাকবে, 125 মিলিগ্রাম। এক্স্যাক্টলি ঠিক, ঠিক আছে। যদি 650 ফিল্টার হতো তাহলে টিউবুলে আমরা 650 মিলিগ্রাম পেতাম, কিন্তু আমাদের ফিল্টার হচ্ছে 650 থেকে মাত্র 125, তাহলে আমরা 125 যা আছে তাই পাবো। একটু ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এখন তোমাদের প্রত্যেকটা টার্মগুলো তুমি খাতায় লিখে রেখে মনে থাকতে, তাহলে তোমরা রেনাল ব্লাড ফ্লো করলা, রেনাল প্লাজমা ফ্লো করলা, প্লাজমা লোড যখন আসবে তোমার মাথায় সাথে সাথে ঢুকাইতে হবে যে এটা একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, ধরে নিলাম গ্লুকোজ, ঠিক আছে। গ্লুকোজটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন হওয়ার আগ পর্যন্ত প্লাজমায় কত ছিল, 650, যেই ফিল্টার হয়ে যাবে সে তো পুরোটা তো ফিল্টার হতে পারবে না, মাত্র হবে 125 ml, তাহলে 125 ml এসে কত টিউবুলার লোড করতে হবে, 125 মিলিগ্রাম,
ঠিক আছে, এগুলা কিছু কিছু টার্ম এখানে আসলে অঙ্কের মতোই ব্যাপার। এখন আসলে Sir. একটা হ্যাঁ বলো বাবা, হ্যাঁ বলো। এই যে আগে যে সংখ্যাটা ছিল ওটা কি ঠিক শর্টে যদি আমি বলো। লিখি যে রেনাল মানে সরি মানে কন্টেন্ট অফ সাবস্টেন্স ইন এ জিএফআর মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের যে মানে ওই রেটটা যে আসলে 125 ml পার মিনিট, সেখানে ওই সাবস্টেন্সের যে কন্টেন্ট সেইটুকু টিউবুলার লোড। Exactly, একটা শর্টে লিখলে তো এভাবে লেখা। হ্যাঁ লিখতে পারো, কন্টেন্ট তো আমরা বলি না, কনসেন্ট্রেশন বলি, ঠিক আছে। তবে হচ্ছে কি তুমি এমন একটা ডেফিনিশন দিবা যেটা অন্যের বুঝতে অসুবিধা হবে, ডেফিনিশন তুমি একটা বানালে আর একটা বানালে, এই জন্য বইতে কনভেনশনাল যে ডেফিনিশন আছে ওইগুলো ফলো করো। কারণ তোমার ডেফিনিশন তোমার কনসেপশন ঠিক আছে, ঠিক আছে, সবাই তো কনসেপ্ট সমান নাই। আমার একটা টিচার আসলো দিনের মুখস্থ করছেন কনসেপশন নেই, তখন তো তোমাকে বলে কইতে পাইছো বুঝলি, তুমি তোমার বিপদে পড়ে যাবা। তোমার কনসেপশন তুমি ধরে রাখো, আর বই যে কনভেনশনাল যেগুলো ডেফিনিশন আছে এই যেখানে একটা বললো একই, তোমার কনসেপশন ঠিকই আছে, ব্যাপারটাই ঠিক আছে। তোমরা যেটা বলছো এটা এনকারেজিং। হ্যাঁ, তো সেদিকে একটা দেখছিলাম তোমাদেরকে, ওটা দেখাচ্ছিলাম যে মানে কি গো মানে গোবর সার কিভাবে হয়, ঠিক আছে, সৃজনশীল প্রশ্নকে আসছে। একটা ছেলে খুব সুন্দর করে গরুর ছবি আঁকছে, একে এখন সে গোবরে মানে গ্যাস গোবরে যে গ্যাস সার তৈরি কিভাবে সে ছবি এঁকে দেখাচ্ছে, সে গরু যে গোবর ত্যাগ করতেছে ওইটা দেখাচ্ছে, যে বাতাস হচ্ছে মানে হচ্ছে ওটা দেখাচ্ছে, লাইট দিয়ে আবার এসে দেখাচ্ছে যে গ্যাস তৈরি হচ্ছে, বুঝছো। তা ওকে টিচার দিচ্ছে 0। তা ওর দুঃখ যে আমি সৃজনশীল করলাম এরকম, আমি 0 পেলাম কেন, ঠিক আছে। তো এখন আমাদের সবই এরকম। এখন তুমি যেটা বলছো তোমার কনসেপশন ঠিকই আছে, কিন্তু আমরা সবসময় ডেফিনেশনে যখন যাবো আমরা চেষ্টা করবো বইয়ের যে কোনো কনভেনশনাল ডেফিনেশন, ঠিক আছে, নিজের সেফটির জন্য। হ্যাঁ, আচ্ছা ফাইন। তারপর টিউবুলার ম্যাক্সিমাম, এইখানে তোমাদের কনফিউশন করে আরেকটা জিনিস আছে, রেনাল থ্রেশহোল্ড, ঠিক আছে। এই দুটোর ভিতরে একটু কনফিউশন মনে হচ্ছে কি, ধরো আমরা যে হাঁটি বা যখন দৌড়াই, আমরা কি ম্যাক্সিমাম স্পিডে হাঁটি? ম্যাক্সিমাম স্পিডে হাঁটি না। আমি অফিস থেকে বাসা থেকে অফিস আসতে প্রতিদিন কতটুকু লাগে, আমি তো স্বাভাবিক গতিতে যাই, ধরো 30 মিনিট লাগে। কিন্তু আমি যদি খুব দ্রুত যেতাম হয়তো এটা 10 মিনিটে যেতে পারতাম। যত দ্রুত যাই না কেন আমি 10 মিনিটের কমে যেতে পারবো না। তাহলে আমার এই যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ঠিক আছে, এই ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা হলো আমার ম্যাক্সিমাম ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। মানে আমরা এই যে ফিল্টার করি, গ্লুকোজ বলো যা বলে, এই যে ফিল্ট্রেশন হবে, ঠিক আছে, প্লাজমা থেকে যে টিউবুলে আসবে ফিল্ট্রেশন হয়ে, যদি বোথ কিডনিতে আমরা জানি কয়েক মিলিয়ন নেফ্রন আছে, ঠিক আছে, প্রত্যেকটা নেফ্রন যদি একসাথে কাজ করত তাহলে দেখা যেত ম্যাক্সিমাম প্রতি মিনিটে মেলের ক্ষেত্রে 375, কোনো বইতে 380 আছে, কোনো বইতে একটু ডিফার করবে, ঠিক আছে, এরকম মিলিগ্রাম পার মিনিটে ফিল্টার করতে পারত যদি সমস্ত নেফ্রনগুলো অ্যাক্টিভ থাকতো। কিন্তু কোনো অর্গানের সমস্ত কিছু একসময় অ্যাক্টিভ থাকে না, একটা পার্টিকুলার অংশ সবসময় অ্যাক্টিভ থাকে, কিছু থাকে না, ঠিক আছে। এরকম যদি ম্যাক্সিমাম সবগুলোকে আমরা অ্যাক্টিভ রাখতে পারতাম তাহলে ওই কিডনি প্রতি মিনিটে, ঠিক আছে, গ্লুকোজ ট্রান্সপোর্টের যে মানে পথগুলো আছে সবগুলোকে যদি আমরা অ্যাক্টিভ রাখতে পারতাম, প্রত্যেকটা গ্লোমেরুলাইতে যতগুলো আছে প্রত্যেক, ঠিক আছে, তাহলে প্রতি মিনিটে সে 375 মিলিগ্রাম গ্লুকোজ ট্রান্সপোর্ট করতে পারতো। এইটা হচ্ছে কথা, ঠিক আছে। কোনো কারণে এখন যদি এই যে আমার টিউবুলার লোড, আমি ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম বললাম কত 375 মিলিগ্রাম, ঠিক আছে। তোমরা একটা যে মনে করো টিউবুলার লোড আর প্লাজমা লোড কিন্তু আলাদা, ঠিক আছে। প্লাজমা লোড হচ্ছে যেটা আগে, আর টিউবুলার লোড যেটা বেড়ে চলে আসে ফিল্ট্রেশনে আমরা। হ্যাঁ, এখন আমরা জানি যে গ্লুকোজের ম্যাক্সিমাম ট্রান্সপোর্ট হচ্ছে 375, ঠিক আছে। কোনো কারণে যদি টিউবুলার লোড 375 বেশি হয়ে যায়, ঠিক আছে, 375 পর্যন্ত সে কি করবে, ধরে রাখতে পারবে। এর বেশি হয়ে গেলে সে আর ধরে রাখতে পারবে না, ঠিক আছে, রিঅবজার্ভ করতে পারবে না, ইও করতে পারবে না। তো এরপরে সেটা আমাদের চলে আসবে কোথায়, এক্সক্রিশনে চলে আসবে। 375 পর্যন্ত ঠেকাইতে পারবে, এর বেশি পারবে না, ঠিক আছে। এটা একটা মানে প্রত্যেকের একটা ক্ষমতা আছে। এখন এর সাথে তোমাদের কনফিউশন যেটা করবে রেনাল থ্রেশহোল্ড। রেনাল থ্রেশহোল্ড আর রেনাল থ্রেশহোল্ডের এই যে বললাম যে সবগুলো যদি কাজ করতো, সব নেফ্রন এক সময়,
তাহলে সে 375 পর্যন্ত পারতো। কিন্তু দেখা যায় যে ভার্চুয়ালি আমাদের প্রত্যেক কিডনি সবাই সবসময় কাজ করে না। আমরা স্বাভাবিক যে হাঁটি, আমরা ম্যাক্সিমাম স্পিডে দৌড়াইলে কত দৌড়াইতাম, আর স্বাভাবিক দৌড়াইলে কেমন দৌড়ায়, ঠিক আছে? এরকম স্বাভাবিক যখন এরা কাজ করে, সব নেফ্রন কাজ করে না, যে নেফ্রনগুলো কাজ করে তাদের একটা স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে, যদি প্লাজমা গ্লুকোজ লোড, ঠিক আছে, যদি 180 মিলিগ্রাম পর্যন্ত হয়, তাহলে একটা গ্লুকোজকেও সে ফিল্ট্রেশন আসতে দিবে না, টিউবুল আসতে দিবে না, ঠিক আছে? যদি ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন 180 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, ঠিক আছে, এই পর্যন্ত একটা গ্লুকোজকে সে ধরে রাখবে, যেতে দিবে না। কিন্তু 180-এর বেশি যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের নর্মালি আমরা দেখি ইউরিনে অ্যাপিয়ার করে। মানে ওই যে 300 ছিল সেটা হচ্ছে যে সব নেফ্রন যদি কাজ করতো, কিন্তু আমাদের নর্মাল অবস্থায় সব নেফ্রন কাজ করে না। সেক্ষেত্রে নর্মালি আমরা কি দেখি, যখন ব্লাড গ্লুকোজ ওই 300 না 180-তে চলে যায়, তারপরে দেখি 180 উপরে চলে গেলে ওই গ্লুকোজ আর ধরে রাখতে পারে না নেফ্রনগুলো, ঠিক আছে, and glucose started appearing in the এক্স্যাক্টলি ওখানে ইউরিনে অ্যাপিয়ার করে। তাহলে তোমাদের এখন ট্রান্সপোর্ট ম্যাক্সিমামটা বুঝছো, আর থ্রেশহোল্ডের পার্থক্য বুঝছো। একটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, সবাই যদি কাজ করতো, সেটা হচ্ছে ওই, আর যদি অল নেফ্রন যদি নট অ্যাক্টিভ থাকে, নর্মালি যে সবাই তো অ্যাক্টিভ থাকে না, নর্মালি 180 পর্যন্ত করে, ঠিক আছে? এই রেনাল থ্রেশহোল্ডে তোমরা কিছু কিছু ইমপ্লিকেশন পাবা পরবর্তীতে। তোমরা দেখবে প্রেগন্যান্সিতে, আমরা জানি ডায়াবেটিস, তোমাদের আরো কোনো ধারণা আছে কখন আমরা কত ব্লাড গ্লুকোজ কত জেস্টেশনালও হয় মাঝে মধ্যে। হ্যাঁ, জেস্টেশনাল ডায়াবেটিস সেটা আমি তোমাদের এখন একটু বলে দিচ্ছি। তোমরা জানো এমনি নরমালি ব্লাড গ্লুকোজ লেভেল কত, আমাদের নরমাল কত বলি আমরা, কখন ডায়াবেটিস বলি? 3.5 to 5.5 5 মিলিমোল। আর এখন তো মিলিগ্রামে পড়তেছে, আমরা মিলিগ্রামে বলি কত? 180। ডায়াবেটিস কখন বলি, ব্লাড গ্লুকোজ লেভেল কখন? এর চেয়ে বেশি বেড়ে গেলে। না, কারণ বাসায় ডায়াবেটিস রোগী নেই, কারণ আত্মীয় স্বজন কেউ নেই, কখন ডায়াবেটিস বলা হয়? 120 মিলিগ্রামের, 110 বা 120 কোন কোন বইতে। যদি ব্লাড গ্লুকোজ লেভেল, ঠিক আছে, কারোর 110 বা 20 মিলিগ্রামের বেশি হয়, তাহলে সে ডায়াবেটিস। কি বলছে বুঝছো? তাহলে একটা পেশেন্টের যদি 200 মিলিগ্রাম থাকে ব্লাড গ্লুকোজ, সে ডায়াবেটিস, তাই না? এখন যেহেতু তার ব্লাড গ্লুকোজ 200, 180 পার হয়ে গেছে, তার ইউরিনে কি তুমি গ্লুকোজ পাবে? পাবে কিনা বলো? না স্যার। কেন? তোমার ব্লাড গ্লুকোজ 200, তোমার কিডনি ক্ষমতা আছে 180 পর্যন্ত। জি স্যার, পাবো স্যার। 200 হলে পাবো, 120 হলে পাবো না। আচ্ছা, আমরা ডায়াবেটিস হতে কত বলছিলাম? 120 পর্যন্ত বলছিলাম, তাই না? এখন যদি 150 মিলিগ্রাম কারো ব্লাড গ্লুকোজ হয়, সে কি ডায়াবেটিক বলবা কি বলবা না? জি স্যার, বলবো স্যার। বলবো। অবশ্যই বলবো, যেহেতু 120 পার হয়ে গেছে। কিন্তু এর ইউরিনকে গ্লুকোজ আসবে না স্যার। তাহলে এখন সবসময় ইউরিন দেখে কি বলতে পারবো ডায়াবেটিস? বলা যাবে না। না স্যার। এই জন্য ডায়াবেটিস অবশ্যই ব্লাড টেস্ট করতে হবে, বুঝছো? কারণ 180 মানে 10 মিলিমোল। যদি ব্লাড গ্লুকোজ 10 মিলিমোলের উপরে না যায়, তাহলে ডায়াবেটিস না। কিন্তু ফার্স্টিং আমরা বলি 7-এর বেশি গেলে ডায়াবেটিস। তার ব্লাড গ্লুকোজ 8 বা 9 থাকে, তুমি ইউরিনে গ্লুকোজ পাবে না। 10 ছাড়ালেই পাবো, 10 ছাড়ালেই পাবে। এইটা হচ্ছে রেনাল থ্রেশহোল্ডের ইম্পর্টেন্স। আর একটা প্রেগন্যান্সিতে, ঠিক আছে, ওদের থ্রেশহোল্ড এমনি কমে যায়, ঠিক আছে? যেটা 180 বললাম, ধরো ওদের থ্রেশহোল্ড 100-তে চলে আসলো। এখন একটা প্রেগন্যান্ট মহিলা, তার ব্লাড গ্লুকোজ লেভেল 105 বা 110, তাকে তো আমরা ডায়াবেটিস বলবো না। কিন্তু ইউরিন তার থ্রেশহোল্ড কমে প্রেগন্যান্সির কারণে 100-তে চলে আসছে, কিন্তু আপনাকে ইউরিনে গ্লুকোজ অ্যাপিয়ার করবে, ঠিক আছে? এইটাকে বলে জেস্টেশনাল গ্লাইকোসিমিয়া, এই থ্রেশহোল্ড কমার কারণে। রেনাল থ্রেশহোল্ডের ইম্পর্টেন্স বুঝছো তো এটা? জি স্যার। আর টিএম ম্যাক্সিমাম আর রেনাল থ্রেশহোল্ডের পার্থক্য হলো মূলত এই দুটাই। এখন আসলে প্লাজমা ক্লিয়ারেন্স। প্লাজমা ক্লিয়ারেন্স, এটা আমার খুব প্রিয় কোশ্চেন, সবাইকে জিজ্ঞেস করি। তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, কেউ জানো কিনা প্লাজমা ক্লিয়ারেন্স কি? না স্যার। না স্যার। সোজা, খুব সোজা। মানে কি বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আর প্লাজমা ক্লিয়ারেন্স। প্লাজমা ক্লিয়ারেন্স, আমরা কিন্তু এখন পর্যন্ত শুধু ফিল্ট্রেশন আছি। আমরা প্লাজমা ফ্লো আসলো, গ্লোমেরুলাসে ফিল্টার করলাম, এরপরে কিন্তু আরো দুইটা প্রসেস ঘটে। কি ঘটে? রিঅ্যাবসর্পশন ঘটে এবং সিক্রেশন ঘটে। এই তিনটা বলে এক্সক্রিশন।
আর প্লাজমা ক্লিয়ারেন্স বলতে আমরা তিন একেবারে শেষ পর্যন্ত বোঝাবো, এক্সক্রিশন পর্যন্ত বোঝাবো। তার মানে আমরা যদি তোমার এখানে সবাই ক্রিয়েটিন নিয়ে আলাপ করে, ঠিক আছে, আমার প্লাস বা ইউরিয়ানে আলাপ করি, যাই মনে করি আমরা, যদি আমরা একটা উদাহরণ দিয়ে ধরো, ঠিক আছে, আমার ব্লাডে আছে ধরো 600 মিলিগ্রাম কথার কথা যে 600 মিলিগ্রাম আমার ইউরিয়া আছে, ঠিক আছে, 600 মিলিগ্রাম ইউরিয়া আছে, মানে কি প্রতি মিলিগ্রামে যদি প্রতি এমএল এ 1 মিলিগ্রাম করে আমার কি থাকে, ধরে নাও ইউরিয়া প্রতি এমএল এ 1 মিলিগ্রাম ইউরিয়া আছে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা তোমাকে যখন ফিল্টার হবে, আমরা 600 ml তো বললাম টিউবুলার প্লাজমা লোড, তাই না? ইউরিয়ার জন্য প্লাজমা লোড কত হবে তাহলে? প্রতি এমএল আছে 1 মিলিগ্রাম, তাহলে 600 ml যেটা 650 গ্রাম, 600 মিলিগ্রাম পার মিনিট, এটা হলো আমার প্লাজমা লোড, ঠিক আছে। টিউবুলার লোড কত হবে? 125 মিলিগ্রাম পার মিনিট। এক্সাক্ট, এটাই টিউবুলার লোড, এটাই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, ঠিক আছে। এইটা তোমার হলো, হওয়ার পরে এটা এখন তোমার প্রক্সিমাল টিউবুল থেকে নামতে নামতে আলটিমেটলি বেড়ে আসবে। এই যাওয়ার পথে হবে কি, কিছু আবার ধরো যদি রিঅ্যাবজর্ব হয়ে গেল তখন কমে যাবে না? আবার যাওয়ার পথে আবার কিছু সিক্রেট হবে, আবার কিছু বাড়তে পারে, এরকম করে নেট ব্যালেন্স করে আলটিমেটলি একটা বেড়ে যাবে, ঠিক আছে। আমার কথা কি বুঝছো? নেট ব্যালেন্স করে শেষ পর্যন্ত একটা বেরোবে, সেটা এখন কতটুকু, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা আমরা বের করব, ঠিক আছে। এখন সেই অ্যামাউন্টটা যদি আমি ধরে নিই, ঠিক আছে, ওই যে 1 মিলিগ্রাম আসছিল, ঠিক আছে, ফিল্টারে 125 1 মিলিগ্রাম আছে, কিছু রিঅ্যাবজর্ব হয়েছে, আবার সিক্রেট ওই 1 মিলিগ্রামই আছে, তাহলে আমার টোটালি ক্লিয়ারেন্স হলো কত? 125 মিলিগ্রাম অফ ইউরিয়া, তাই না? যেহেতু এটা কি বোঝা গেছে? আর আরেকবার বললে ভালো হইছে। আরেকবার যদি বলি, এটা হচ্ছে যে তোমার এক কথা শুধু এটি মনে রাখো, আর সহজে বলি যে এটা আমরা টিউবুলার লোড পর্যন্ত যাব না, আমরা একটা শেষ পর্যন্ত যাব, শেষ পর্যন্ত যে আমার ক্লিয়ারেন্স হবে, ঠিক আছে, একটা সাবস্টেন্স, ধরো আমরা ইউরিয়াকে বের করে দিচ্ছি, কথা ইউরিয়া ক্রিয়েটিন এইটিন বেশি আমরা আলাপ করি, ইউরিয়া বের করে দিব, তা আমার 2 কিডনি কাজ করতেছে, প্রতি মিনিটে আমার ইউরিন তৈরি ফিল্টার হচ্ছে কত? 125 ml করে, ঠিক আছে। এটা আলটিমেটলি যখন ইউরিন এসে মাত্রা তৈরি হয়, তোমরা জানো কনসেন্ট্রেট আলটিমেটলি 1 থেকে মানে 2 লিটার পর্যন্ত ইউরিন হয়, 1.5 থেকে এভারেজ 1.5 লিটার ইউরিন হয়, ঠিক আছে। আলটিমেটলি হবে কি, এইখানে কিছু ইউরিয়া বেড়েই যাবে, সেটার পরিমাণ কত, ঠিক আছে। এখন ধরো আমার যদি ওই ইউরিয়ার ক্ষেত্রে বলছিলাম কত, আমাদের 650 আসে আমার প্লাজমায়, বডির থেকে বেড়ে গেল কত? 125, ঠিক আছে। এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনে যেটা বেড়ে যাবে, তাহলে আমার ক্লিয়ার হলো কতটুকু? 600 ml আমার প্লাজমা ফ্লো ছিল, ঠিক আছে, যেটা ছিল প্লাজমা লোড, ফিল্ট্রেশন আসলো কত? 125 মিলিলিটার পার মিনিট। এক্স্যাক্টলি, এটা যদি আবার তুমি কোনো অ্যাডিশন, ইনএডিশন, সিক্রেশন বা রিঅ্যাবজর্পশন না হয়, এটাই আলটিমেটলি বেড়ে যাবে আমার কিডনিতে, জি স্যার, তাই না? তো এইটা হলো প্লাজমা ক্লিয়ারেন্স, ঠিক আছে। তাহলে বলা হয় যে পরিমাণ, মানে তাহলে আমার 600 ml যদি ব্লাড এসে থাকে কিডনিতে, তার ভিতর মাত্র 125 ml এ যে পরিমাণ ইউরিয়া ছিল সেটাই তো ক্লিয়ার হলো, তাই না? তাহলে 600 বিয়োগ 125 যদি আমরা ধরি, কত থাকবে? 475। এই 475 এর ভিতরে যে ইউরিয়া ছিল সেটা কি ক্লিয়ার হয়েছে? হয়নি, সেটা আমার আবার ব্লাডে ব্যাক করছে, ঠিক আছে। যদি 600 ml এ যে পরিমাণ ইউরিয়া ছিল সবটাই যদি ফিল্টার হয়ে যেত, তাহলে আমার ব্লাডে কোনো ইউরিয়া থাকতো না স্যার। কিন্তু এই জন্য আমাদের সবসময় দেখবা, এইটার কারণে আমরা একটা ব্লাডে ইউরিয়া কনসেন্ট্রেশন পাই, একটা মানে আমাদের ব্লাডে কনসেন্ট্রেশন যাই হোক না কেন, ফিল্ট্রেশন যে পরিমাণ হবে এবং ওই অনুযায়ী তার ক্লিয়ারেন্স হবে, মানে এটা যে প্লাজমা ভলিউম থেকে, ঠিক আছে, ওই ইউরিয়াটা ছিল সেটা পরিমাণ। এটা ইম্পর্টেন্সটা কি? ধরো একটা পেশেন্টের এখন কিডনি ভালো আছে,
তার প্রতি মিনিটে 600 ml আসলো, ঠিক আছে, 125 ml তার প্লাজমা ক্লিয়ারেন্স হচ্ছে, ঠিক আছে, মানে 125 ml তার টিউবুলার লোড যেটা বলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, ঠিক আছে, সব ঠিক আছে। কোনো কারণে কিডনি তার খারাপ হয়ে গেছে, ঠিক আছে, এখন ফিল্ট্রেশন হয়ে যেটা 125 হওয়ার কথা ছিল সেটা হয়ে গেল তার 40। এখন আমরা জানি 600 ml এ 600 মিলিগ্রাম ইউরিয়া ছিল, কিন্তু তার ফিল্টার তৈরি হচ্ছে কত? 40। 40 এ কতটুকু ইউরিয়া থাকবে? 40 মিলিগ্রাম পার লিটার। আগে যখন তার 125 ছিল তখন তার ফেরত যেতে কত? 475, ঠিক আছে, 125 বেড়ে গেছে। এখন যদি তার 40 যায় তার ফেরত যাবে কত? 520, 560। তাহলে তার বডিতে ইউরিয়া বাড়লো না কমলো? বাড়লো স্যার। ইউরিয়া তো একটা খারাপ জিনিস, তাহলে তার শরীরে ক্ষতি হবে, বোঝা গেছে? তার মানে প্লাজমা ক্লিয়ারেন্সের আমার ইম্পর্টেন্স, এই প্লাজমা ক্লিয়ারেন্স দেখে আমরা বুঝতে পারবো যে যদি প্লাজমা ঠিক থাকে ফাইন, যদি কমে যায়, ঠিক আছে, তার শরীরে ওই খারাপ জিনিসগুলো বাড়তে থাকবে। এটাও একটা পার্টিকুলার সাবস্টেন্সের জন্য, সেটা ইউরিয়া হোক, ক্রিয়েটিনিন হোক, ইনুলিন হোক, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে করা যাবে। তো ওটার জন্য একটা ফর্মুলা আছে, এটা আসলে প্লাজমা ক্লিয়ারেন্স ওই জিএফআর কে একই বলা হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। কিন্তু প্লাজমা ক্লিয়ারেন্স আর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের ডিফারেন্স হচ্ছে এটাই, যদি ওই সাবস্টেন্সের ফিল্ট্রেশনের পরে রিঅ্যাবজর্পশন সিক্রেশন না হতো হুবহু এক থাকতো, কিন্তু কিছু কিছু সাবস্টেন্স দেখা যায় আবার রিঅ্যাবজর্পশন হয়, ফিল্ট্রেশন হয়, এই জন্য এট দ্য এন্ড গ্লোমেরুলার ফিল্ট্রেশনে যা থাকে শেষে নাও থাকতে পারে, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফার করে। মানে প্লাজমা ক্লিয়ারেন্সটা সাবস্টেন্স ডিপেন্ডেন্ট। সাবস্টেন্স ডিপেন্ডেন্ট অবশ্যই, জিএফআর সাবস্টেন্স ডিপেন্ডেন্ট, কিন্তু প্লাজমা ক্লিয়ারেন্স ডিপেন্ড করবে, জিএফআরটা তোমার শুধু ডিপেন্ড করবে ফিল্ট্রেশন পর্যন্ত, আর প্লাজমা ক্লিয়ারেন্স এক্স্যাক্টলি, আর প্লাজমা ক্লিয়ারেন্স ফিল্ট্রেশন প্লাস রিঅ্যাবজর্পশন প্লাস সিক্রেশন, ঠিক আছে। তো যে সমস্ত এই জন্য প্লাজমা ক্লিয়ারেন্স যখন আমরা করি আইডিয়ালি সেই সাবস্টেন্সে নিই যে শুধু ফিল্টার হবে, রিঅ্যাবজর্ব হবে না, সিক্রেট হবে না, বডিতে মেটাবলিজম হবে না, এরকম অনেক শর্ত, দামে কম, আবার সহজে করা যায়। তো এরকম একটা সাবস্টেন্স পাওয়া যায় ইনুলিন, এর মাপার ইনুলিন, কিন্তু আমরা ইনুলিন তো আবার বডিতে ঢুকাই দেয়, আবার আমাদের কিডনির একটা ক্রিয়েটিনিন যেটা আমাদের বডিতে তৈরি হয়, ঠিক আছে, এই কিছু রিঅ্যাবজর্পশনে আবার সিক্রেশনে মোটামুটি ব্যালেন্স করে নরমালি, এই জন্য আমরা বাইরেতে না দিয়ে আমরা ক্রিয়েটিন ক্লিয়ারেন্সটা করি, ঠিক আছে। ইন অন সেন্স প্লাজমা ক্লিয়ারেন্স জিএফআর একই, কিন্তু প্লাজমা ক্লিয়ারেন্স বলতে আমরা প্লাজমা টোটালি ক্লিয়ার হইতে তাকে আলটিমেটলি ইউরিন অ্যাপিয়ার করতে হবে, তো হ্যাঁ সে ফিল্টার হলো, আবার যদি বডিতে রিঅ্যাবজর্ব হয়ে যায় কিডনিতে, তাহলে তো আমরা বলতে পারবো না সে ক্লিয়ার, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, এই কনসেপ্টে এটা একটা ফর্মুলা লাগবে না। এরকম এখন কিছু ক্লিয়ারেন্স আসো, এখন অসমোলারিটি তোমাদের কি ধারণা আছে? হোয়াট ইজ অসমোলার? অসমোল কি, ঠিক আছে, অসমোটিক্যালি পার্টিকেল গুলো কি বলো তো দেখি, কারো ধারণা আছে কিনা কোনো? শোনো, অসমোলাইট বলি বা অসমোলার সাবস্টেন্স বলি কারা তারা? যারা এই অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সেস, তারা কারা? তারা কারা? গ্লুকোজ, সোডিয়াম, যারা প্রেসার এক্সক্রিট করে স্যার, প্রেসার এক্সক্রিট করে যে সাবস্টেন্সগুলো। শোনো, সবাই প্রেসার এক্সিট করে, এই যে ওয়াটারের ভিতরে যা দিবা, আমাদের ব্লাডের ভিতরে কি আছে? একটা তো ওয়াটার, আর বাকি আছে কি? সেলুলার কম্পোনেন্ট, নন সেলুলার কম্পোনেন্ট, ঠিক আছে। সেলুলার কম্পোনেন্ট আরবিসি, ডব্লিউসি, প্লেটলেট। নন সেলুলার কি আছে? ইলেক্ট্রোলাইট, প্লাজমা। মানে প্রত্যেকেই, এরা প্রত্যেকে যে পার্টিকেলটা পানির ভিতরে ডিজলভ আছে তারা অল আর অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, ঠিক আছে। এখন অসমোটিক প্রেসারটা কি? এই যে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স গুলো যে প্রেসার তৈরি করবে সেটা হচ্ছে অসমোটিক প্রেসার। সেটা আবার নির্ভর করবে কিসের উপরে? এইখানে আছে ফ্যালাসি, এইখানে আছে চালাকি, ওইটার নাম্বার অফ পার্টিকেল, সাইজ না। এখন দেখো সোডিয়ামটা খুব ছোট, অনেক বেশি সংখ্যায় থাকে, তাহলে সোডিয়ামের অসমোটিক প্রেসার বেশি। প্রোটিন অনেক বড়, কনসেন্ট্রেশন বেশি হলে কিন্তু তার অসমোটিক প্রেসার বেশি না, ঠিক আছে। ঠিক এই অসমোটিক্যালি অ্যাক্টিভ যে পার্টিকেল গুলো আছে, ওই যে তোমরা যেমন আগে পড়লা প্লাজমা ক্লিয়ারেন্স, ঠিক আছে, প্লাজমা ক্লিয়ারেন্স ঠিক এক্স্যাক্টলি এই অসমোলিক, এইটা যখন তুমি ওইখানে গ্লুকোজ বা ইউরিয়া না বলে অসমোটিক পার্টিকেলের সাথে যদি একসাথে মিলাও সেটা নাম হবে অসমোলার ক্লিয়ারেন্স। বুঝা গেছে? জাস্ট ডেফিনিশন একটু এটা করে, হ্যাঁ।
এখন এটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল কি কি আছে, ওটা আমরা সাধারণত প্লাজমা ক্লিয়ারেন্স যখন বলি ইউরিয়া ক্রিয়েটিন এইগুলা নিয়ে আলাপ করি। আর অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বলতে আমাদের সাধারণত ইলেক্ট্রোলাইটগুলোকে বুঝি, সোডিয়াম পটাশিয়াম, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে আমরা যখন এই রিলেটেড এইগুলো একটু চলে আসে, এত বড় বড় ফর্মুলা দরকার নেই, ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স, ঠিক আছে। তোমরা কি দেখতে পাচ্ছ? Yes, sir. জি স্যার। এখন বলো কি বুঝলা, একদিন বলো। মানে টোটাল শোনো, ইউরিনে হ্যাঁ, কতটুকু ওয়াটার বের হচ্ছে আর কি? ইউরিন যে তৈরি হয় এটা কি শুধু পানি? না স্যার, অন্যান্য সাবস্টেন্সও আছে। এক্স্যাক্টলি, সলিড গুলো আছে, ইউরিয়া আসতেছে বললা, ঠিক আছে, ক্রিয়েটিনিন আসতেছে, সোডিয়াম আসতেছে, পটাশিয়াম আছে, কত কিছু আসতেছে। এদেরও একটা তো ভলিউম আছে না, এদের একটা ভলিউম আছে। সেটাকে বলা হয়েছে যে যদি এগুলা না থাকতো শুধু পানি কতটুকু ছিল, সেটা একটা ক্যালকুলেশন করে দেখেছে। এইটা হচ্ছে ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। তোমরা বুঝছো, মানে সলিড ফ্রি যদি ওয়াটার, শুধু পিওর ওয়াটার, এখানে আর কোনো কিছু নাই, এরকম যদি হয়, সেটা হচ্ছে ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স। পজিটিভ ফ্রি ওয়াটার ক্লিয়ারেন্স মানে কি, ভালো মন্দ বুঝতে হবে এখানে। পজিটিভ ক্লিয়ারেন্স মানে কি, মানে বডিতে যতটুকু পানি হয় যদি তার চেয়ে বেশি বেশি হয় হচ্ছে। মানে যেটুকু নর্মাল দরকার তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে তোমার শরীরের অবস্থা কি হবে? তোমার শরীরে পানি জমবে না কমবে? কমবে স্যার। কমবে। আচ্ছা, আরটা নেগেটিভ, যদি বেশি কনসেন্ট্রেট হয়, ঠিক আছে, তখন কি করবে, পানি সে কম করে বের করবে, কম ছাড়বে। জি স্যার। যাতে সে ব্যালেন্স করতে পারে, ঠিক আছে। এইগুলো হচ্ছে কিছু টার্ম তোমাদের এই যে রিটেনের জন্য আসে, ভাইবে মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়। এখন কত বাদে অ্যাসিডিফিকেশন কেসকে পড়বা তোমরা? না পড়লে হয় না তোমাদেরকে, স্যার। আচ্ছা শোনো, আমি একটু বলি তোমাদেরকে, অ্যাসিডিফিকেশন বেশি কঠিন না, খুব সহজ করে আমি বলে দিতে পারি। সেটা হচ্ছে যে অল্পের মধ্যেই তোমাদের বলি। তোমাদের আসলে এই যে বিভিন্ন যে পার্ট গুলো আছে, ওই যে তোমার প্রকৃতির কনভার্টিবল, ঠিক আছে, ডিসেন্ডিং লুপ অফ, ঠিক আছে, তারপর অ্যাসেন্ডিং থিন সেগমেন্ট, তারপর তোমার এই যে ডিস্টাল কন্ট্রোল কালেক্টিভ, এইখানের কি মেকানিজম গুলোকে তোমাদের পড়া হয়েছে ইউরিন ফরমেশনের? জি স্যার, এতে ফিজিওলজিতে গত ক্লাসে হয়েছে স্যার। ফাইন, তাহলে এখন আর কষ্ট হবে না, তাহলে আমি খুব সংক্ষেপে তোমাদের বলে দেবো। এখন হচ্ছে যে অ্যাসিডিফিকেশনটা আসলে কি এবং কেন। হ্যাঁ, আমরা এখানে বোধহয় এই ভিতরে আর তোমাদের তেমন কিছু নাই, না এটা নাই, এই স্লাইড থেকে আমরা একটু বের হয়ে যাই। হ্যাঁ, ঠিক আছে, আরেকটা স্লাইড ছবি দেখে তোমাদের একটু বলে দিই। স্যার, বলো, স্যার বেশি আপনি নেমা, তো মনে হয় এখনো পুরোপুরি সুস্থ হন নাই, আপনার কথা বলতে সমস্যা হচ্ছে। আমার কথা বলতে সমস্যা হচ্ছে না, কথা বলতে সমস্যা হলে তোমাদের ক্লাস নিতাম নাকি? শোনো, তোমরা যখন টিচার হবা, টিচারের আনন্দ এখানে, যদি ছাত্ররা আনন্দ পায় টিচারও আনন্দ পাবে, ছাত্র আনন্দ না পারে টিচারের আনন্দ নেই, ঠিক আছে। দেখি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইতে পারি কিনা, ওইটা আসছে না, আইটেম আইটেম tonight download. বেশি সময় নিব না, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে জাস্ট কয়েকটা কথা বলবো, তোমরা নিজেরাই পারবে তখন।
তোমরা কি ছবিগুলো দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যায়? আসতেছে স্যার। আচ্ছা ফাইন। এখন তোমাদের আমরা যেগুলো খাই বুঝছো, অ্যাসিডিফিকেশন কেন দরকার আগে বুঝতে হবে। আমরা যত খাবার খাই তার ভিতর সাধারণত কার্বোহাইড্রেট আর ফ্যাট, এর থেকে আমরা জানি, ঠিক আছে, আমাদের এনার্জি আসে, ওই অক্সিডেশন করছে না মেটাবলিক এসে, ঠিক আছে, ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে। যদি ইনসুলিনের একটা উদাহরণ দিই, অভাব হয়, তাহলে আমাদের সাধারণত রিচ, ওই যে ভাত, ঠিক আছে, তারপর মাংস, প্রোটিন, এগুলো আমাদের বডিতে মূলত নেট অ্যাসিড প্রোডাকশন হয়, ঠিক আছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। দাঁড়াও দাঁড়াও, তাহলে আবার দিয়ে দেখি। এবার কি আসছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ফাইন। আমাদের দুইটা অর্গান আছে, এই যে মানে মেটাবলিজম, আলটিমেটলি মানে কিছু কিছু খাবার আমাদের অ্যাসিড তৈরি হয়, আর কিছু খাবারে আমাদের অ্যালকালি। অ্যালকালি মূলত তৈরি হয়, বেস তৈরি হয় মূলত ফলমূল আর সবজি থেকে, আর বাকি যে খাবারগুলো আছে কার্বোহাইড্রেট, এগুলো অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। এখন মূল অ্যাসিড আমরা যেটা মানে হাইড্রোজেনকে ধরি, আর মূল বেসকে আমরা যেটা ধরি সেটা হচ্ছে তোমার বাইকার্বনেট। এই বাইকার্বনেটটা, ঠিক আছে, একটা ব্যালেন্স করে আছে বডি, তোমরা অ্যাসিডের ব্যালেন্সে পড়বা। এটা সাধারণত আমাদের এক্সক্রিশন হয়ে যায়, ওই যে কোথায় তো লস হয় বেশি বাইকার্বনেট জানো? সবচেয়ে বেশি লস কোথায় হয়? তোমরা যে একটা ডাইজেশন পড়ছো না, স্টোমাকে কি থাকে আমাদের? পিএইচ কি থাকে? অ্যাসিডিক, হাইলি অ্যাসিডিক, পিএইচ, তাই না? এটা যখন পোস্টপ্রান্ডিয়াল অ্যালকালি অ্যালকালাইজেশন, আচ্ছা যাক, ভেরি গুড, শব্দটা মনে আছে। আচ্ছা, এটা যখন তোমার ডিউরিনামে আসে, এই অ্যাসিড থাকলেও সব ডাইজেস্ট করতে, একে তখন কি নিউট্রালাইজ করে অ্যালকালাইন করে, কে করে? হ্যাঁ বলো, এই যে অ্যাসিডিক পিএইচ স্টোমাকের, একে অ্যালকালাইন কে করে? প্যানক্রিয়াটিক জুস আর বাইল অ্যাসিড। প্যানক্রিয়াটিক জুসের কোনটা? বাইকার্বনেট সিক্রেশন। বাইকার্বনেট, ঠিক আছে। এই বাইকার্বনেটকে করতে আসে, কিন্তু বাইকার্বনেট আলটিমেটলি তো বেড়ে গেল কোথা দিয়ে? জিআই ট্র্যাক্ট দিয়ে বেড়ে গেল। তাহলে তোমার বডিতে বাইকার্বনেট কমে গেল না? ইয়েস স্যার। আমাদের বডি ইম্পর্টেন্ট বাফার কোনটা? বাইকার্বনেট বাফার সিস্টেম, তাই তো? কি থাকে উপরে? থাকে বাইকার্বনেট, নিচে আমরা কার্বনিক অ্যাসিড। এটা তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বাফার। এই মোস্ট ইম্পর্টেন্ট বাফার বাইকার্বনেটটা যদি কমে যায়, তাহলে আমাদের কি অ্যাসিড পোরশন বেড়ে যাবে না? তো এই যে প্রতিদিন আমাদের জিআই ট্র্যাক্টে যে বাইকার্বনেট লস হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের বডিটা অ্যাসিডিক হয়ে যেতে পারে। তাহলে আমাদের বডিতে বাইকার্বনেট বাড়াইতে হবে। কিভাবে বাড়াবো? কিভাবে বাড়াবো? অ্যাসিডিফিকেশন তো অন্য জিনিস, বাইকার্বনেট বাড়াবো কিভাবে? অ্যাসিডিফিকেশন হচ্ছে বাইকার্বনেট যেটা ইউরিন দিয়ে বের হয়ে যাওয়ার কথা, সেটা যদি আমি অ্যাবজর্ব, গুড, এটা একটা ভালো আইডিয়া। অ্যাবজর্ব করে নিতে পারি। আমার তো জিআই ট্র্যাক্টে বাইকার্বনেট লস হচ্ছে, আবার যদি আমার ইউরিন দিয়ে লস হয় তো আরো খারাপ অবস্থা হবে। আর অ্যাসিডিফিকেশন তো তোমার বাইকার্বনেট লস এমনিতে বডি অ্যাসিডিফাইড হয়ে আছে, তারপর তুমি আবার যদি অ্যাসিডিফিকেশন করো তাহলে তো আরো অ্যাসিডিক হয়ে যাবে না? এই কনসেপশনগুলো তোমাদের মাথায় মনে রাখতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে ওই যে একটা সুন্দর কথা তোমরা বললা যে আমার কোনো মতে আমি বাইকার্বনেটটাকে লস হইতে দিব না, কিন্তু যখন ফিল্ট্রেশন আমরা বললাম, যখন এরকম যখন গ্লোমেরুলার ফিল্টারেড হয়, প্রচুর বাইকার্বনেট তোমার অরিজিনাল কনভলিউটেড টিবিলে চলে আসে। কিন্তু এমনি তো তোমার আমার জিআইটিতে লস হয়ে গেছে, আমি কি চাইবো আমার একটা বাইকার্বনেটের লস হোক? চাইবো না, ঠিক আছে। তখন আমি কি করবো? এই বাইকার্বনেটকে আমি রিঅ্যাবজর্ব করবো। কিভাবে রিঅ্যাবজর্ব করবো? 80% আমি প্রক্সিমাল টিবিলে রিঅ্যাবজর্ব করে ফেলবো, ঠিক আছে। তারপর থিক অ্যাসিডিং, এইভাবে মোটামুটি আমার যখন শেষে বেড়ে যাবে, আমার কিডনিতে একটা বাইকার্বনেট বেরোবে না, ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। একটা বাইকার্বনেট বেরোবে না। এইটা হলো আমার বাইকার্বনেট, আমি ধরে রাখলাম, ঠিক আছে। দুইটা শব্দ তোমরা পারবা, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন আর বাইকার্বনেট রিজেনারেশন। অ্যাসিডিফিকেশন যখন মানে অ্যাসিডিফিকেশন পর এই দুটো শব্দ আসবে, তাহলে আমি যে বাইকার্বনেটটা ধরে রাখতে পারলাম, একটাকে লস হইতে দিলাম না, তাহলে আমার যেটুকু লস হয়ে একটু অ্যাসিডিক হয়েছিল, এটা তো ফার্দার ডিটেক্ট করলো কি করলো না, ঠিক আছে।
তাহলে এটা একটা অ্যাসিডিফিকেশন কে প্রিভেন্ট করার জন্য আমি একটু কাজ করলাম। এটা কিন্তু আমার অ্যাসিডিফিকেশন না, ঠিক আছে, এটা ফার্দার অ্যাসিডিটি প্রিভেন্ট করা। এই ছবিগুলো খুব বিদঘুট হয়ে গেছে। এখন হচ্ছে কি কিভাবে এটা প্রিভেন্ট করে, অনেকগুলো মেকানিজম আছে, অনেক জায়গায় পাবা। প্রক্সিমাল টিবিউলে মূলত হয় কি যে জিনিসটা ঘটে, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেটা জানতে হবে, একবারে নিচে এখানে কিসের কিসের ছবি দেখতেছো, একটা কিডনি, লিভার আর কিডনি। কিডনি ছবি দেখতে পাচ্ছ, ভেরি গুড। যদি দেখতে পেয়ে থাকো তোমরা তো জানোই আমাদের মেটাবলিজমে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডের ট্রান্সঅ্যামাইনেশন, অক্সিজেন ডিঅ্যামাইনেশন, আলটিমেটলি কি তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়ার ফেট তোমরা কি জানো, অ্যামোনিয়া ফ্রি অ্যামোনিয়া কি ট্রান্সপোর্ট হতে পারে ব্লাডে? পারে না। কিভাবে ট্রান্সপোর্ট হবে? আইদার অ্যামোনিয়াম সল্ট একটা ইউরিয়া হিসেবে হতে পারে, অথবা অ্যামোনিয়াম সল্ট হিসেবে যেতে পারে, আর একটা যায় গ্লুটামিনের সাথে, গ্লুটামিনের সাথে কি করে গ্লুটামিন হয়, গ্লুটামিন। এই গ্লুটামিনের ভিতরে গ্লুটামেট একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গ্লুটামিন হয়, এই গ্লুটামিন যে ব্লাডে যায়, ঠিক আছে। কিডনির কাজ হলে পরিধিমাল কনভলিউটেড টিবিউলে এই যে ব্লাড থেকে সে গ্লুটামিন নেবে, নিয়ে, ঠিক আছে, গ্লুটামিনটা সে নেবে নিয়ে ব্লাড এই পরিধিমাল টিবিউলের সেলের ভিতরে গ্লুটামিন থেকে সে কি করবে, এক একটা অ্যামাইনো গ্লুটামিনের জন্য 2টা করে সে ইউরিয়া তৈরি করে, আর 2টা করে সে বাইকার্বনেট তৈরি করবে। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে মনে রাখো, ঠিক আছে। তাহলে 2টা করে বাইকার্বনেট তৈরি করবে এবং 2টা করে দেখো অ্যামোনিয়া তৈরি করলো, ঠিক আছে। 2টা করে বাইকার্বনেট আর 2টা করে অ্যামোনিয়া তৈরি করছে। তো এখন কি হবে, এখন হবে কি, এই যে অ্যামোনিয়াটাকে সে দিয়ে দিবে কোথায়, অ্যামোনিয়াটাকে সে দিয়ে দিবে কোন দিকে, লুমেন দিয়ে দিবে। আর বাইকার্বনেট যে বডিতে কম, সে বাইকার্বনেটটাকে কোথায় নিয়ে আসবে, সে ব্লাডে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে পঞ্জাব টিবিউলে এই গ্লুটামিন থেকে তৈরি হবে অ্যামোনিয়া এবং বাইকার্বনেট। যেহেতু আমার মানে স্টুল দিয়ে বাইকার্বনেট বেড়ে গেছে, আমার বডিতে বাইকার্বনেট কম, আমি কি করবো, বাইকার্বনেটটাকে ব্লাডে নিয়ে আসবো, আর অ্যামোনিয়াটাকে আমি লুমেনে দিয়ে দেবো, ঠিক আছে। এখন এই অ্যামোনিয়ায় হবে কি, এই যে তোমার যে অনেক হাইড্রোজেন আর বডিতে তোমার অ্যাসিডিফিকেশন মানে কি, বডিতে হাইড্রোজেন আছে, এটা টিউবুলার, এরাও তোমার ফিল্ট্রেশন হয়েছে, এখন এটা টিউবুল দিয়ে নামতেছে, তখন কি করবে, এই অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন যোগে অ্যামোনিয়াম হবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন গুলো নিউট্রালাইজ করতেছে, ঠিক আছে। তো এই যে তোমার এটাকে বলে মানে রিজেনারেশন, রিজেনারেশন, এটা হলো একটা, ঠিক আছে। এই হলো একটা মেকানিজম, যেটা আছে রিজেনারেশন অফ, যদি আমরা বলি বাইকার্বনেট, সেক্ষেত্রে অবশ্যই গ্লুটামিন আসবে। এছাড়াও অনেকগুলো মেকানিজম আছে, ওই যে পরিজন টিবিউলে যে 80% বললাম যে আমরা অ্যাবজর্ব হয়, সেটা কোথায় গেল দেখি, আচ্ছা তোমাদের আমি বলে দিই, যে জিনিসটা ঘটে এখানে অনেকগুলো মেকানিজম আছে, তার ভিতরে একটা মেকানিজম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা তো জানি বডিতে সবসময় কি তৈরি হচ্ছে, আমাদের দেখালে যে মেটাবলিজমে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, ঠিক আছে। এখন আমাদের যে বললাম যে বাইকার্বনেট আমরা একটাকে আমরা বের হতে দিব না, সব রিঅ্যাবজর্ব করবে, 80% রিঅ্যাবজর্ব প্রক্সিমাল টিবিউলে রিঅ্যাবজর্ব করব, ঠিক আছে। এই যে বাইকার্বনেটটা প্রক্সিমাল টিবিউলে যে আসে, এটা কিভাবে রিঅ্যাবজর্ব হয়, একটা রিঅ্যাবজর্পশন বললাম যে ওটা কিন্তু আলাদা জিনিস। এখন হচ্ছে অ্যাবজর্পশনে এই বাইকার্বনেট যেই চলে আসে, তোমার সেলের ভিতরে 2টা জিনিস ঘটে, ব্লাডের যে হাইড্রোজেন আয়ন, ঠিক আছে, এটা যে ব্লাড থেকে যে টিউবুলার সেলে ঢুকবে, সেখানে 2-3টা মেকানিজম আছে। তার ভিতরে একটা মেকানিজম আছে কি, ওই সোডিয়াম পটাশিয়াম, ঠিক আছে, একটা মানে মেকানিজম আছে। আরেকটা আছে সোডিয়াম, সোডিয়ামের সাথে হাইড্রোজেন একটা মেকানিজম, একটা সোডিয়াম হাইড্রোজেন একটা এনার্জি মেকানিজম আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর একটা শুধু হাইড্রোজেন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আসবে, ঠিক আছে। এদের মাধ্যমে ভিতরে চলে আসতে পারে। আবার সেলের ভিতরে মেটাবলিজম হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড থেকে সাথে সাথে ওখানে কার্বনিক অ্যানহাইড্রাইজ এনজাইম আছে, ও কি করবে, বাইকার্বনেট আবার হাইড্রোজেন করে, ঠিক আছে। এই বাইকার্বনেটের সাথে ওই ব্লাডে যে হাইড্রোজেন আসছিল, সে রিঅ্যাক্ট করবে, সে আবার, ঠিক আছে, কার্বনিক অ্যাসিড করবে,
কার্বন ডাইঅক্সাইড হতে পারে, বা ওই বাইকার্বনেটটাকে সে আবার ব্লাডে বের করে দিতে পারে, ঠিক আছে। অথবা এই বাইকার্বনেটের ভিতরে নিয়ে সাধারণত সে এই যে বাইকার্বনেটের ভিতরে নিয়ে যায়, হাইড্রোজেন যেটা হলো, ঠিক আছে, যে হাইড্রোজেনটা আসলো সিক্রেট করে তাকে সে সিক্রেট করে। এবং হাইড্রোজেন বাইরে এসে কাকে পায়? ওই যে তোমার অক্সিজেন টিপিগুলো 80% কি আসছে, বাইকার্বনেট আসছে না, যেটা আমরা অ্যাবজর্ব করলাম, ও পায় এখানে কাকে? यस স্যার ওটার সাথে বাইন্ড করে ওইখানে সে কি করবে? হাইড্রোজেন আর বাইকার্বন মিলে কার্বনিক অ্যাসিড করবে। ওখানেও কার্বনিক অ্যানহাইড্রোজেন এনজাইম আছে। কার্বন ডাইঅক্সাইড ওয়াটার করবে, এই কার্বন ডাইঅক্সাইড ভিতরে যাবে, ওয়াটার সাথে আবার বাইন্ড করবে, করে আবার হাইড্রোজেন আয়ন বাইকার্বনেট হবে, বাইকার্বনেটকে ভিতরে ঢুকাই দিবে, ঠিক আছে, রিঅ্যাবসর্ব করবে, হাইড্রোজেনটাকে বাইরে দিয়ে দিবে। এই হাইড্রোজেন যে বাইকার্বনেটটা আসছে তার সাথে সে এরকম ভাবে ইউটিলাইজ করতে পারবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এক কথা হচ্ছে যে আমাদের ব্লাডে যে হাইড্রোজেন আছে সেটা ব্লাড থেকে টিউবুলার সেলে ঢুকতে পারে, 2-3টা মেকানিজম আছে। তার ভিতরে আছে হাইড্রোজেন মানে পটাশিয়াম এটিপিএস, বা শুধু হাইড্রোজেন এটিপিএস, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড, বিভিন্ন মেকানিজম। মোট কথা হচ্ছে এই হাইড্রোজেনটা যেহেতু ব্লাডের কনসেন্ট্রেশন বেশি, সে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হোক বা যেভাবে সেলের ভিতরে আসবে, আসার পরে সেলের ভিতরে তো আমরা জানি যে মেটাবলিক কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, ওয়াটারও তৈরি হচ্ছে, ঠিক আছে, সেলের ভিতরে তৈরি হচ্ছে। এখন এখানে যে এটা আবার কার্বন ভেঙে সাথে সাথে কি করবে? বাইকার্বনেট করবে এবং হাইড্রোজেন আয়ন করবে। এই হাইড্রোজেন আয়নকেও সে ভিতরে ঢুকাবে, ঠিক আছে, সেল লুমি থেকে সে দিবে কোথায়? তোমার টিউবুলে দিবে, যেখানে প্রচুর বাইকার্বনেট চলে আসছে, লস হয়ে যেতে পারে, ওইখানে বাইকার্বনেটের সাথে হাইড্রোজেন বাইন্ড করবে, ঠিক আছে, বাইন্ড করে তারপরে সে কি করবে? ওখানে আবার কার্বনিক অ্যাসিড করবে, ওখানে কার্বন ডাইঅক্সাইড হবে, কার্বনের ভিতরে আসবে, আবার হবে, মানে ব্লাডের হাইড্রোজেনটাকে সে এভাবে বের করবে, নিজের মেটাবলিজম করবে। মোট কথা সে হাইড্রোজেন আয়ন এখানে বের করতে থাকবে, পরিচয় টিউবুলে এখানে বের করতে থাকবে। উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে যে বাইকার্বনের সাথে বাইন্ড করা। এলে একটা বাইন্ড করতে পারে, ঠিক আছে, আরেকটা বাইন্ড করতে পারে। এই আরেকটা বাইন্ড করতে পারে কার সাথে? এরকম ফসফেট একটা বাফার আছে, ঠিক আছে, যেমন বাইকার্বনেট বাফার আছে, এরকম ফসফেট একটা বাফার তৈরি হবে, যেটা ওই বেড়ে আসে ওই হাইড্রোজেনের সাথে বাইন্ড করে ওটাকে নিউট্রালাইজ করবে, ঠিক আছে। আরেকটাকে নিউট্রালাইজ করতে পারে, এই যে আমরা অ্যামোনিয়া বললাম তৈরি হলো, অ্যামোনিয়া বেড়ে আসে, অ্যামোনিয়া হাইড্রোজেন নিয়ে নেবে, সেলের ভিতরে অ্যামোনিয়াটা থাকে, হাইড্রোজেন অ্যামোনিয়াম আসবে, ঠিক আছে, এই অ্যামোনিয়ামটাও অ্যামোনিয়ামের সাথে ক্লোরাইডের সাথে আসে, এইভাবে চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে বাইকার্বনেট মানে আমরা রিঅ্যাবজর্ব করবো, এরকম বেশ কিছু মেকানিজম তোমাদের আছে। এখন যদি রিজেনারেশন যখন বলবে, বাইকো রিজেনারেশন, তখন তোমাদের মাথায় আসতে হবে অ্যামোনিয়া, ঠিক আছে। আর যদি রিজেনারেশন না বলে অ্যাসিডিফিকেশন আসে, তখন তোমাদের কিভাবে অ্যাসিডিফিকেশন হতে পারে? তার ভিতরে একটা হলো যে তোমার অ্যামোনিয়া যে তৈরি হলো, অ্যামোনিয়াম হিসেবে আসলো, এই অ্যামোনিয়ামের সাথে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, এটা একটা আছে, ওই যে ফসফেট বাফারের সাথে একটা হাইড্রোজেন গেছে, সেটা চলে আসে, কিন্তু বাইকার্বনেটের সাথে যেটা মিলে সেটা কিন্তু আমরা টাইট করতে পারি, সেটা কার্বন ডাইঅক্সাইড রড হয়ে ভিতরে চলে যায়, ঠিক আছে। খুব খুব কম পরিমাণ ফ্রি হাইড্রোজেন থাকতে পারে, সেটা কিন্তু আমরা মেজার আসলে করতে পারি না। আমরা মেজার করি সাধারণত এই যে অ্যামোনিয়ার সাথে যেগুলো থাকে, ফসফেটের সাথে থাকে, এইগুলোকে আমরা মেজার করতে পারি। দেখা যায় যে 1/3 যে এই যে টাইটেবল যেগুলো টাইটেট করতে মেজার করতে পারি, এর 1/3 আসে তোমার ওই ফসফরিক অ্যাসিড থেকে, আর বাকি 2/3 যে টাইটেট যেটা করতে পারি সেটা আসে অ্যামোনিয়ার সাথে। ফ্রি হাইড্রোজেন যেটা আসে সেটা পরিমাণ এতই কম যেটা আমরা মেজার করতে পারি না। তাহলে ইউরিনে যে আলটিমেটলি অ্যাসিডের, অ্যাসিড মানে কি আমাদের হাইড্রোজেন আয়ন, যে আমরা পিএইচ যে মাপি, ইউরিনের পিএইচ, এটা মাপি হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেনের সোর্স একটা হলো ফসফেটের সাথে হাইড্রোজেন থাকে, টাইটেট করতে পারি আমরা, মানে মনোহাইড ফসফেট যেটা হয়, আর অ্যামোনিয়ার সাথে এই দুটাই করতে পারি। এই যে হাইড্রোজেনটা থাকে, ঠিক আছে, ফ্রি হাইড্রোজেনটা আমরা মেজার করতে পারি না, এই দুটাকে মোটামুটি আমরা টাইটেবল করে এইটা আমাদের অ্যাসিডিফিকেশন আমরা ধরে নিই, ঠিক আছে। অ্যাসিডটা এইভাবে চলে আসে, ফ্রি হাইড্রোজেন খুবই কম, মেজার করতে পারি না। তারপর যদি নেক্সট কখন সময় পাই তোমাদেরকে আমি একটু শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, যে গ্লুটামিনের থেকে যে অ্যামোনিয়া তৈরি হয় পলিফিনল টিউবুলে, বুঝছো, এইখানে একটা মজার জিনিস আছে। সেই মজার জিনিস হচ্ছে যে এই যে অ্যামোনিয়াটা তোমার তৈরি হলো, ঠিক আছে, হ্যাঁ, অ্যামোনিয়া আলটিমেটলি কি করবে? সবগুলা বেরোয় চলে আসবে, আইসে সব অ্যামোনিয়াম হবে, মানে বাইকার্বনেটকে স্পেয়ার করবে, ঠিক আছে, যাতে বাইকার্বনেট না হয়, সে যত আছে মানে চার্জ
হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়া একটা বেরোবে। ওই তোমার যে হাইড্রোজেন সিক্রেশন, তোমার তো যখন ফিল্ট্রেশন হচ্ছে, বাইকার্বনেট হচ্ছে হাইড্রোজেন তো ফিল্ট্রেট হচ্ছে, তুমি বাইকার্বনেটে হাইড্রোজেনের সাথে বাইন্ড করে করলা, তারপরে আবার তো আরো এক্সেস যে হাইড্রোজেন আছে তাকে কি করবা, তাকে তুমি অ্যামোনিয়ার ভিতরে ঢুকাই দিবা। সেই হাইড্রোজেনকে তুমি কাকে অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ঢুকাই দিবা, আবার যে ফসফেটের যে বাফার আছে তার সাথে তুমি হাইড্রোজেনটাকে ঢুকাই দিবা, আর বাইকার্বনেটকেও হাইড্রোজেনের সাথে ঢুকাই দিবা। কিন্তু হাইড্রোজেন ঢুকার সুবিধা হচ্ছে কি, ওকে তুমি কার্বন ডাইঅক্সাইড ওয়াটার করলা, সেলের ভিতরে নিলা, ওইখানে আবার বাইকার্বনেট হাইড্রোজেন করলা, বাইকার্বনেটটাকে ব্লাডে দিয়ে দিলা, হাইড্রোজেনটাকে আবার নিয়ে আসলা লুমেনে, নিয়ে এসে ওইখানে বাকি থাকলে কি অ্যামোনিয়া থাকলে আর থাকে তোমার, ঠিক আছে, ফসফেট। মানে স্যার বাইকার্বনেটের সাথে যেই হাইড্রোজেনটা হচ্ছে ওইটা রিসাইকেল হচ্ছে আসলে। হ্যাঁ, রিসাইকেল করে হাইড্রোজেনকে তুমি বের করে দিবা, কিন্তু বাইকার্বনেট, কারণ তো আমার তো বাইকার্বনেট বাঁচানোর উপায় নেই, তো শরীর লাগবে। আমার তো যেহেতু স্টোমাক অনেক বেড়ে চলে গেছে এসে স্টুল দিয়ে, ওটাকে তো ওই কিডনি সাথে ধরে না, কিডনিতে আর বেড়ে গেলে আমি পারবো কিভাবে, এই জন্য বাইকার্বনেটকে আমি স্পেয়ার করবো, কিন্তু হাইড্রোজেন যাক, কারণ হাইড্রোজেনকে ধরার জন্য তো আমার অ্যামোনিয়া তৈরি, অ্যামোনিয়া আছে আমার, ঠিক আছে, অ্যামোনিয়া দিয়ে হাইড্রোজেন ধরতেছি, ফসফেট মানে মনে হয় ওই ডাইহাইড্রোজেন ফসফেট দিয়ে আমি ধরতেছি, ফসফেট বাফার ধরতেছি, বাইকার্বনেট তো ধরবো, কিন্তু ওইটাকে আবার কাজে লাগাতে হবে, এই দুটোকে আমি কাজে লাগাতে পারি না, এরা আমার বেরিয়ে এসছে হাইড্রোজেন হিসেবে, ঠিক আছে, এইটা অ্যাসিড হিসেবে বেরিয়ে আসছে আমাদের। এখন এখানে আরেকটা জিনিস আছে, দেখো কত মজার, এই তো প্রোগ্রাম টিবিউলে যে অ্যামোনিয়া থেকে, সরি গ্লুটামিন থেকে যে অ্যামোনিয়া তৈরি হলো, ঠিক আছে, এর মোস্ট সবগুলাই সাধারণত কিন্তু সবগুলাই এখানে চলে আসে লুমেনে, লুমেনে এসে ওরা এভাবে হাইড্রোজেন আয়নকে ধরে রাখে, কিন্তু কিছু কিছু করে কি লুমেনে না এসে ওরা তোমরা যখন কাউন্টার মেকানিজম করবা, মেডুলারি অসমোলারিটি কনসেন্ট্রেশন পাওয়া, দেখবো এখানে অ্যামোনিয়ার একটা কথা আছে, কিছু কিছু করে কি ওরা ওই বেড়ে যায়, লুমিনারে যে ওই পেরিটিউবুলার স্পেসে বসে থাকে, ওখানে ওদের একটা রোল আছে, কিন্তু আলটিমেটলি ওদের কিন্তু শেষ পর্যন্ত আবার রিঅ্যাবজর্ব করে নেয়। আর এরা যদি কোনো রকমে আবার ব্লাডে চলে আসে, ঠিক আছে, ব্লাডে চলে আসলে কি করবে, ছবিটা দেখো, এই অ্যামোনিয়া যদি ব্লাডে চলে আসে কোনো কারণে কিডনি থেকে, ধরো তোমার টিউবুলে গেল না, কিন্তু ব্লাডে চলে আসলে আবার চলে যাবে লিভারে, লিভারে আবার তৈরিও করবে ইউরিয়া, কিন্তু সাথে সাথে আবার দুটো হাইড্রোজেন দিবে, তার মানে আরো ফার্দার অ্যাসিডিটি তোমার যে কারেকশন করা ছিল আরো অ্যাসিডিটি খারাপের দিকে যাবে, ঠিক আছে, তাই ওকে নিউট্রালাইজ করা যে এমনি বাইকার্বনেট কম, তাকে আবার ওর সাথে বাইকার্বনেট হয়ে যাচ্ছে, এই জন্য কিডনির চেষ্টা করবে তার যতগুলো অ্যামোনিয়া তৈরি হবে একটাও যেন ব্লাডে না আসে, ঠিক আছে, সেই জন্য সব বেড়ে আসে ইউরিন দিয়ে, এবং যত হাইড্রোজেন ফ্রি হাইড্রোজেন ছিল সবগুলোকে নিয়ে আসে। তোমাদের কনসেপশনটা এইখানে মনে রাখতে হবে যে অ্যাসিডিফিকেশন এক জিনিস, আর বাইকার্বনেট কিন্তু এক্সপায়ার করতে কিন্তু এটা কিন্তু আলাদা জিনিস, অনেক ওই বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন অ্যাসিড ঘুলাই ফেলে, এটা কিন্তু তা না, অ্যাসিডিফিকেশন মূলত হয় তোমার এই যে অ্যামোনিয়া, ঠিক আছে, জেনারেশনের মাধ্যমে, আর একটা হয় তোমার ওই যে ফসফেট বাফারের মাধ্যমে, আর ফ্রি থাকে, কারণ ওই বাইকার্বনেটের সাথে যে বাইন্ড করে, আমাদের বাইকার্বনেট ধরে রাখতে হবে, বাইকার্বনেট বাইন্ড করার সাথে সাথে ওই এনজাইম ওকে কনভার্ট করবে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, ওরা সেলের ভিতরে যাবে, সেখানে আবার কনভার্ট হবে ওই বাইকার্বনেট হাইড্রোজেন, বাইকার্বনেট দিয়ে দেবে ব্লাডে, হাইড্রোজেন দিয়ে লুমেনে, কারণ লুমেনে তাকে ধরার জন্য অ্যামোনিয়া আছে, আমাদের ফসফেট বাফারও আছে, ঠিক আছে, বাইকার্বনেট তো আছে, কিন্তু বাইকার্বনেট বাইন্ড করে কিন্তু ওই দিকে চলে আসে, এই কনসেপ্টটা রাখতে হবে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা পড়ো ইনশাআল্লাহ, তারপর যদি কোনো সমস্যা হয় টিউটোরিয়াল আলাপ করো, আমার সাথে ইনশাআল্লাহ দেখা হবে, মাঝে মাঝে হবে, তখন জিজ্ঞেস করতে পারবা। তাহলে আজকে কি শেষ করে দিই মা? জি স্যার। আচ্ছা, স্যার ভালো থাকলে, তো পার্টিসিপেন্ট এত কম কেন, কি কঠিন লাগতেছে? না স্যার, ছিল আগে স্যার অনেকে। আচ্ছা ঠিক আছে, যাক, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। তোমাদের কারো কোশ্চেন আছে কিনা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কোনো কোশ্চেন থাকলে বলো, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমি শেষ করে দিই। জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থেকো, দোয়া করো আমার জন্য, তোমাদের ম্যাডামের জন্য, সবার জন্য, সবার জন্য দোয়া করবো আমরা, ঠিক জি আছে? স্যার, অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো শেষ আসসালামু করছি। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।